সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমদাদুল হক সাহিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমি একজন ক্যারিয়ার এবং লাইফ কোচ, সোশ্যাল এন্টারপ্রেনিউর অ্যান্ড ইনফ্লুয়েন্সার, পাশাপাশি আমি একজন কর্পোরেট ট্রেনার। আমি নতুনভাবে আমরা একটি যাত্রা শুরু করেছি একটি পডকাস্টের, এবং সেই পডকাস্টে আমরা কথা বলে থাকি অর্থনীতি, সফলতা, গ্রোথ, সাকসেস, বেকারত্ব, কর্মসংস্থান, এই সব কিছু নিয়েই। এবং এখানে ব্যাংকিং, জীবন বিমা সহ বাংলাদেশের অর্থনীতিতে যেই সেক্টরগুলো যুক্ত রয়েছে, কর্মসংস্থান রিলেটেড যে সেক্টরগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলি, আলোচনা করি। এবং আমরা আশা করি যে এই পর্বগুলো শুনে, এই কথাগুলো শুনে অনেকেই উপকৃত হন এবং উপকৃত হয়ে থাকেন। আর আজকে এখানে আমরা পেয়েছি এমন একজন গেস্ট যিনি সারা বাংলাদেশের জীবন বিমা সেক্টরে একটি বিপ্লব ঘটিয়েছেন দুটি মাধ্যমে। একটি হচ্ছে অনেক বড় ধরনের একটি সেলস সংগঠন তৈরি করে, এবং পাশাপাশি উনি নিজেই এই সেলস সংগঠন তৈরি করার আগে এই জীবন বিমা সেক্টরে একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, আমি যদি বলে থাকি একদম ফিল্ড লেভেল থেকে কাজ করে আজকে বর্তমানে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এবং প্রতি মাসে যদি আমি ওনার সেলস টার্নওভার নিয়ে কথা বলি, প্রায় 30 কোটি টাকারও বেশি সেলসের টার্নওভার রয়েছে প্রতি মাসে। সো ইট ইজ হিউজ। আমরা মনে করি জীবন বিমা সেক্টরে একজন সংগঠক, একজন লিডারের নেতৃত্বে এটি সত্যি অবিস্মরণীয় এবং বলা যায় বিপ্লবকারী। তো আমরা এমন একজন গেস্টের সাথে আজকে এই এপিসোডে কথা বলবো, যার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ আজিম, যিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। আমরা আজকে জানবো কিভাবে তিনি জীবন বিমা সেক্টরে সোনালী লাইফে কর্মরত থেকে এত বড় সেলস সংগঠন তৈরি করেছেন, এবং এত বিশাল প্রিমিয়াম কালেকশনের যে বেস তৈরি করেছেন সেটা তিনি কিভাবে করেছেন, ওনার সফলতার সূত্র, কিভাবে তিনি কাজ শুরু করেছেন, কোথায় কোথায় ওনার চ্যালেঞ্জ ছিল, কি উনি অনুসরণ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছেন সৈয়দ মোহাম্মদ আজিম। প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনার ঐতিহাসিক এবং যে অর্জন আপনি করেছেন এই জীবন বিমা সেক্টরে, যে বিপ্লব আপনি তৈরি করেছেন, আমরা আশা করছি আপনার সাথে আমাদের আজকের এই পডকাস্টের পর্বটি সত্যি দুর্দান্ত হবে। জি, ধন্যবাদ সাহিল সাহেব, আসলে অনেক ধন্যবাদ আমি প্রোগ্রামে আমাকে রাখছেন, এবং যারা আমাকে শুনছেন এবং শুনবেন তাদেরকেও অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আসলে আমরা অবশ্যই এইরকম প্রোগ্রাম থাকলে বাংলাদেশে জীবন বিমা এগিয়ে যাবে। আমার জীবনের যা ঘটছে এবং যা সফলতা অথবা যা ব্যর্থতা, অনেক কিছু আলোচনা আমি জানি আমাকে বলা হয়েছে করা হবে, আমি অনেক কৃতজ্ঞ থাকবো এই জন্য। মিস্টার আজিম, আমি প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনি আপনার জীবনে অন্য সেক্টরও কর্মরত ছিলেন, সেখানেও আপনি কাজ করেছেন। অন্য সেক্টর ছেড়ে কেন আপনি জীবন বিমা সেক্টরে এসেছেন, যদি আমি আপনার কাছে এটি স্পেসিফিকভাবে জানতে চাই? ধন্যবাদ, আসলে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। আসলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা একটু চ্যালেঞ্জিং, এটা আমি ছোটোবেলা থেকে জানতাম। যখন থেকে আমি জীবন বিমার নামটা শুনেছি, কখনো এটার ব্যাপারে কখনো চিন্তা ছিল না যে এখানে আসবো, এখানে কেরিয়ার তৈরি করব। ইভেন পলিসি করার ক্ষেত্রে আমি বেশি পজিটিভ ছিলাম না। আজকে সেই ব্যক্তিটাই এখন আমার 24 ঘন্টা এই লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আছি। আমার অনেক ভালো লাগা থেকেই আমি এটা আসলে করতেছি এবং মন থেকে নিয়েছি। আসলে বাংলাদেশে অনেক দিন মানুষ অনেক বেশি জীবন বিমা নিয়ে অনেক রকম প্রবলেমেটিক ভাবে তারা চিন্তা করতো এটাকে, যে এটা একটা ভালো সেক্টর না, এখানে কেরিয়ার নাই। আমার কাছে এটাই মনে হতো। আমি আসলে এখানে যে খুব খারাপ সময়ে আসছি, যে আমার জীবনে একটা খারাপ সময় যাচ্ছে এই জন্য আমি লাইফ ইন্স্যুরেন্সে, তা না। আমি তো এখানে আসার আগে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলাম। আর্মিদের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এমএসএ লাইসেন্স আমার আছে, আমার লাইসেন্সে কাজ চলতেছিল। ওই সময় হঠাৎ করে আমাকে ইনভাইট করা হয় সোনালী লাইফের মধ্যে। যখন ইনভাইট করছে আমাদের ডিএমডি কোম্পানির মোহাম্মদ গুলাম মোস্তফা সাহেব, উনি ইউনিলিভারে ছিলেন HR ম্যানেজার। তখন আমি মূলত ওনাকে দেখতে আসছিলাম যে আসলে উনি কেন এই চাকরি ছেড়ে এখানে আসলো। আমি ভাবছিলাম যে হয়তো চাকরিটা চলে গেছে, এই জন্য হয়তো উনি আসছে। কিন্তু আলটিমেটলি এসে দেখি আসলে সেক্টরের মধ্যে পুরো জীবন বিমাতে যে প্রবলেমগুলো নিয়ে আমি সবসময় খুব চিন্তিত থাকতাম, আমি নিজেও পলিসি করতে সাহস পাইতাম না। এসে এখানে দেখি পুরো প্রবলেম যা আছে সবগুলার সলিউশনের একটা প্যাকেজ এখানে আছে। তখন আমি 15 দিনের মধ্যে চাকরি ছেড়ে দিলাম,
এবং আমার জন্য যে খুব সহজ ছিল তা না, আমি একটা এস্টাবলিশ জায়গা থেকে কিন্তু এখানে আসছি, এবং আমার বয়স কিন্তু তখন এমন না যে 40-এর নিচে, আমি 40-এর উপরে। তাহলে দেখা যায় ওই সময় ডিসিশন নিতে গেলে ফ্যামিলি আছে, গার্জিয়ান যারা আমার ভালো চায়, ওয়েলেশিয়ার আছে, সবাইকে যখন জিজ্ঞেস করছি এক কথায় তারা না করলো, বলছে না পাশাপাশি করতে পারেন কিন্তু ফুল টাইম এটা করবেন না, কারণ এখানে আপনার কেরিয়ার নাই। কিন্তু আমি এটাকে কিছু লক্ষণ আমি আমার প্রাণপ্রিয় কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে দেখলাম যে তারা আসলে কিসের লক্ষণ দেখে আমি ডিসিশন নিলাম। লক্ষণ দেখলাম যে না, বাংলাদেশের জীবন সেক্টরে কখনো কাস্টমার 100% সেফ থাকে না, অথবা সার্ভিস কমিটমেন্ট এবং অনেক কিছুই তাদের ঠিক থাকে না। তখন আমি দেখলাম সব জায়গায় তারা একটা ফুল কমিটমেন্টের একটা আওতায় নিয়ে আসছে, এটা হোক সার্ভিস, এটা হোক কমিটমেন্ট, এটা হোক মানে কেরিয়ার, সব কিছুই। মানে একজন এজেন্ট আসবে, কাজ করবে, তার ফিউচার এখানে আস্তে আস্তে ডেভেলপ হয়। যেমন আমি এফএ হিসাবে ছিলাম, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, জাস্ট ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, কিন্তু এখন আজকে আমি এখানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। আমি তো আসলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার জন্য এখানে আসি না, আমি আসছিলাম একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে। এখন আমি আমার কোম্পানির সাপোর্টের কারণে অ্যাফোর্ড করতে পারছি আমাকে, এই জন্য আমি এখানে এই পর্যায়ে আসছি। কোনোভাবে এটা সহজ ছিল না। আমি প্রতিটা ক্ষেত্রে, যেহেতু লাইফ ইন্স্যুরেন্সের হিস্টোরিটা বাংলাদেশে তেমন একটা সুখকর না, যারা কাজ করে তারা এটা বেশি বলতে পারবে, এবং ইভেন কাস্টমারও বলতে পারে যে ভাই আপনি এত কঠিন কাজে হাত দিলেন কেন। আমাকে অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই যারা ওয়েলেশিয়ার আছে তারা আমাকে বলছে যে আমার মনে হয় না তোমার জন্য এটা খুব ভালো হবে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে এখন তারাই কিন্তু আমাকে একটা মডেল হিসেবে নিছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে এত সুন্দর কেরিয়ার তৈরি হয়, তারা আমাকে দেখে এখন গবেষণা করা শুরু করছে যে ঘটনা কি এত ভালো করতেছে, মানে কিভাবে সম্ভব। আসলে এখানে কিছু পুরোই এটা আমি বলবো যে আমাদের আমি যেই কোম্পানিতে আছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কিছু সিস্টেম, কিছু মানে এই উদ্দেশ্য, কিছু ভিশন, কিছু মিশন, সব কিছু মিলিয়ে মানে একটা মানুষ আসলে এখানে সব ক্লিয়ার হয়ে যায়। তার কেরিয়ার কী হবে, একজন কাস্টমার এসে বুঝতে পারে যে তার ম্যাচুরিটি কী হবে, তার ফিউচার কী হবে, তার ফ্যামিলি কি সেফ কিনা, তার টাকা সেফ কিনা, যেহেতু এটা ফিনান্সিয়াল সংগঠন, এটা টাকা সেফ কিনা, সব কিছু মিলেই মানে একটা অন্যরকম একটা আয়োজন এখানে আছে, যে কারণে আমি আসলে সফল হয়েছি। একা তো আর হওয়া যায় না সফল, আমাকে যে কোনো সেক্টরে দিলেই আমি সফল হয়ে যাবো তা না। এখানে কিছু জিনিস আছে, কিছু উপাদান লাগবে, কিছু লক্ষণ দেখতে হবে, যে ভীষণ ক্লিয়ার থাকতে হবে, তারপর আমি বুঝবো যে আসলে এখানে সফল হওয়া যায় কিনা। আমি একেবারে প্রথম দিন এসে শুধু চাকরি ছেড়ে দেয় নাই। আর আমার যে যারা আসছে এখানে আমাদের এই কোম্পানিতে 99% লোকই দেখলাম যে ইন্স্যুরেন্স থেকে আসে নাই, তারা হয়তো ইন্স্যুরেন্স বিদেশে ছিল, কোনো কর্পোরেট জব করতো, অথবা কোনো ইউনিভার্সিটিতে কোথাও বিভিন্ন জায়গাতে সে ভালো করতেছে। সোনালীতে আসে তারা আরও ভালো থাকার জন্য আসে, এবং তারা ভালো আছে। আমি যাদেরকে নিয়ে আসছি তারাও ভালো আছে। এমন যদি হতো না আমি শুধু সফল হয়েছি তাহলে কথা ভিন্ন ছিল। আর সফলতা একটা চলমান প্রক্রিয়া, এটা দেখতেছি কি সবসময় আমরা সফলতার মধ্যে আছি। ধন্যবাদ। আসলে আরও অনেক কথা বলা যায় এই ব্যাপারে। আপনি যেমনটি মেনশন করেছেন, আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছেন, আর আপনি ছিলেন সেনা কল্যাণ সংস্থায়। তো আমার জানা মতে সেখানে আপনি অনেক ভালো এবং বড় একটা পোস্টে ছিলেন, কিন্তু আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে শুধুমাত্র একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছেন। জিনিসটি কিন্তু পুরো উল্টো। তাহলে সেই ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাটা কী ছিল, বা এখানে আপনি কী কারণে একটা বড় পোস্ট ছেড়ে শুধুমাত্র একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছিল? কি আসলে আপনাকে তাড়না জাগিয়েছিল বা অনুপ্রেরণা দিয়েছিল? আসলে বেসিক্যালি আমি ছোটোবেলা থেকেই সংগঠন বেস কোনো কিছু করতে পছন্দ করতাম। যখন আমি ছোটোবেলা ছিলাম স্কাউটে, অথবা যখন একটু সিনিয়র হই কলেজে যাই তখন লিউ ক্লাবে, তারপর বিভিন্ন কিছুতে আমি মানে সাংগঠনিক কাজ করতাম, অরাজনৈতিক সাংগঠনিক কাজ, যেখানে রাজনীতি নাই, পলিটিক্স নাই। কিন্তু ধরুন লায়ন্স ক্লাবে একসময় লায়ন্স ক্লাব করছি, কিন্তু মানে এটার মধ্যে একটা আনন্দ আছে, সংগঠন নিয়ে কাজ করলে একটা আনন্দ আছে। আমি যখন দেখলাম যে ইচ্ছা করলে আমি একটা সংগঠন তৈরি করতে পারবো সোনালী লাইফ ইন্স্যুরেন্সে, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নাই যে আমি কাকে নিয়ে শুরু করব। আমি এই জায়গা থেকেই যখন আমি চিন্তা করছি যে মানে কি এত সুন্দর একটা সুযোগ আছে এখানে, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর সব রকমের সলিউশন এখানে নিয়ে আসছে, যত রকম প্রবলেম আছে, সাথে আমার সংগঠনটাকে আমি যখন যাদেরকে অফার করছি, যখন তারা বলছে না এখানে আসলে সিস্টেমটা ভালো লাগছে, আমরা কাজ করতে পারি, আমি তাদের অনুপ্রেরণা এবং কোম্পানির সিস্টেমের অনুপ্রেরণা প্লাস লাইফ ইন্স্যুরেন্সের বাজারটা এত বড়, আমি কারণ বাজার তো একটা একটু নেগেটিভ পর্যায়ে আছে বিধায় বাজারটা বড় হয়ে গেছিলো, অনেক বেশি বিগ। বাংলাদেশে সবচেয়ে বড় আমি মনে করি মার্কেট হলো লাইফ ইন্স্যুরেন্সের মার্কেট, কারণ এটা হলো বাংলাদেশে মানে মানুষের এটার ব্যাপারে একটু মানে মানসিকতা এটার প্রতি অনেক সময় পোষণ করে না যে কাজটা মানে করবে অথবা পলিসি করবে। কিন্তু যদি তারা ভালো সার্ভিস পায়, আমি জানি মানুষ কিন্তু ভালো সার্ভিস পাইলে অবশ্যই সেখানে যাবে, কমিটমেন্ট থাকলে যাবে। আমি ওই অনুপ্রেরণাটাই পাইছি যে এখানে সিস্টেম
এমন না যে সিস্টেম তারা তৈরি করে রেখে দিছে, এটাকে বাস্তবায়ন করার জন্য যাদের যে ইচ্ছা। যেমন আমাদের একজন গ্রাহক কোনো কারণে ম্যাচুরিটি হওয়ার পরে যদি সে রাইট টাইমে টাকা না নেয়, এইটা কার উপরে বর্তায়? এটা অ্যাকাউন্টসে যিনি জব করে তাকে এটাকে জবাবদিহি করতে হয়। কাস্টমার নিজের দোষে টাকাটা নেয় নাই, হয়তো বা সে অবহেলা করতেছে, টাকা নিচ্ছে না, বলছে আমার টাকা আমি পরে নিব, কিন্তু অ্যাকাউন্টসের লোক তাকে প্রেশার দিচ্ছে, স্যার আপনি টাকাটা নিয়ে নেন। অ্যাকাউন্টসের লোক এজেন্টকে ফোন করে, সিনিয়রদেরকে ফোন করে, স্যার আপনারা আমাদের একজন কাস্টমার আছেন, উনি টাকাটা এখনও নিচ্ছেন না, স্যার একটু ব্যবস্থা করেন। তখন আমি খুঁজে দেখলাম যে আসলে ঘটনা কোন জায়গায়, তারা এত প্রেশার দিচ্ছে কেন? সারা বাংলাদেশে তো অ্যাকাউন্টসে সবাই জব করে, তাইলে আমাদের কোম্পানির অ্যাকাউন্টসের লোক এত চাপ দিচ্ছে কেন যারা এই দায়িত্বে আছে? দেখলাম কি তাদের যে ফিউচার প্রমোশন হবে অথবা স্যালারি বাড়বে এইটার সাথেই জড়িত, যে সার্ভিস কত দ্রুত কাস্টমার তার থেকে টাকাটা নিয়ে নেয় সুন্দরভাবে, এইটা সে কত সুন্দরভাবে সার্ভিসটা দেয়, এইটার উপর বেস করে কিন্তু অ্যাকাউন্টসের লোক রেডি করা হয়েছে যে তুমি কিন্তু কাস্টমারের দোষের কারণে যদি টাকা না নেয় এটা কিন্তু তোমার দোষ। এটাতে কি হচ্ছে, তার একটা মানে তার এই যখন পারফরমেন্সটা হিসাব করা হয় বছর শেষে, তাকে প্রমোশনের ক্ষেত্রে হোক, স্যালারি বাড়ানোর ক্ষেত্রে হোক, এটা কিন্তু তাকে একটা অপশন দিয়ে রাখছে যে তুমি কাস্টমারকে সার্ভিস ভালো দিলেই এবং কমিটমেন্ট ঠিক রাখতে পারলেই কাস্টমার ভুল করলো তাকে টাকাটা ফেরত দিতে হবে রাইট টাইমে। এই যে রাইট টাইমে দেওয়ার প্রবণতা এখানে দেখলাম এবং সিস্টেম তৈরি করলো, লক্ষণ দেখলাম, আমি ওইটাতেই অনুপ্রাণিত হয়ে কিন্তু কাজটা করি এবং এইটা চিন্তা করি না যে আমি এখানে অনেক বড় কিছু হয়ে যাব। এইটাই আমার আসলে অনুপ্রেরণা। সত্যি ফ্যান্টাস্টিক, এটা খুব দুর্দান্ত। আপনার অনুপ্রেরণার কারণটা যখন আমরা বুঝতে পেরেছি, আপনি যেটা মেনশন করেছেন যে এইখানের কমিটমেন্ট সার্ভিস যে জিনিসটা আপনাকে আকৃষ্ট করেছে বেসিক্যালি, এবং আপনি আরও একটা জিনিস মেনশন করেছেন যে আপনি ইন্স্যুরেন্স সেক্টর থেকে তো আসেননি, এবং আপনার পাশাপাশি এখানে যারা আপনার সাথে এখানে এসেছে, আপনার টিমে এসেছে, আপনার পাশাপাশি এসেছে, অনেকে ইন্স্যুরেন্স বিদ্বেষী ছিল। আমি এই বিদ্বেষ শব্দটা আপনার থেকে শুনেছি, এবং এই বিদ্বেষ যদি হয়ে থাকে বা বিদ্বেষ থাকার কারণটা কি হতে পারে? ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ থাকার কারণটা কি? আর এই বিদ্বেষ কাটিয়ে যখন আপনি এখানে সার্ভিস এবং কমিটমেন্টকে পেয়ে এখানে অনুপ্রেরণা পেয়ে এসেছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কেন আসলে বাংলাদেশের মানুষ এখনও লাইফ ইন্স্যুরেন্সের প্রতি বিদ্বেষী? কি কারণ হতে পারে? এটা তো সেম, আপনার কথাই তো সেটা আনসার আছে, সার্ভিস আর কমিটমেন্ট যেটা। কারণ আসলে ইন্স্যুরেন্সের তো একটা ফিনান্সিয়াল লেনদেন হয়, ফিনান্সিয়াল লেনদেন। আমি যদি একটা প্রোডাক্ট সেল করি তাহলে প্রোডাক্টের মধ্যে কোয়ালিটির হেরফের হতে পারে, এটা তার একটা সাবজেক্ট হতে পারে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স হচ্ছেটা কি? লাইফ ইন্স্যুরেন্স হলো একটা কমিটমেন্ট, জাস্ট কমিটমেন্ট, আর তো কিছু না। আপনি আমাকে টাকা রাখবেন এখানে, আমি আপনাকে যথাসময়ে ফেরত দিব, টাইম অনুযায়ী ফেরত দিব, আপনাকে কোনো হ্যারাসমেন্ট করবো না। আমি যদি আপনাকে টাকা নেওয়ার পরে রাইট টাইমে টাকা ফেরত না দিই, আপনাকে যদি সময়ের পর সময় আপনাকে ঘুরাই, অথবা আপনাকে বলতেছি আজকে দিব কালকে দিব, অথবা আপনি মানে আমি একটু অনীহা ফিল আপনাকে দেখায় যে আমার অনীহা হচ্ছে। বাংলাদেশে এই কারণে দেখা যায় কি সব কোম্পানি যে তা করছে তা না, ম্যাক্সিমাম কোম্পানি চেষ্টা করতেছে ভালো কাজ করার জন্য। দেখা যায় কি হয়তো বা 10% ঘটনা ঘটছে, মানুষ এটাকে 100% ফিল করতেছে। এখন 10%কে কেন 100% ফিল করতেছে? কারণ এটা ফিনান্সিয়াল লেনদেন। ফিনান্সিয়াল লেনদেনে 1% খারাপ মানে এটা 100% খারাপ, কারণ এখানে 100% ফিনান্সিয়াল কমিটমেন্ট। আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে রাইট টাইমে টাকা ফেরত দিবেন। তাইলে এখানে এই জন্য দেখা যায় কি যদি কোনো কারণে সে দেখা যায় কি, আর বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হলো কি যারা এজেন্টরা কাজ করে তারা কাস্টমারকে ফুল ক্লিয়ার করে না। এখানে বাংলাদেশ সরকারের একটা আইন আছে, যেহেতু এটা আমাদের কাজটা কিন্তু আমরা এটা কোনো মাল্টি লেভেল কোম্পানিও না, এটা কোনো এনজিও না, এটা কোনো সমিতিও না। এটার মধ্যে কিছু রুল আছে, বাংলাদেশ সরকার থেকে কিছু রুল আছে, এটা ফিনান্স মিনিস্ট্রি থেকে ঈদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। এখন আমরা যদি এজেন্টদেরকে এটাভাবে প্রপারলি শিক্ষিত করি তাইলে কিন্তু কাস্টমারকে এটা জানানো যায়। এখন যদি এজেন্ট অবহেলা করে যে না আমার জানানো এত কিছু জানানোর দরকার নাই, যে 3 বছর মধ্যে কোম্পানি পলিসিটা ভাঙানো যাবে না, সরকার থেকে নিয়ম আছে 2 বছর চালাইতে হবে, তারপর ভাঙতে পারবেন, এরকম অনেক কিছু নিয়ম আছে। যেহেতু ইন্স্যুরেন্সটা হলো লাইফ কভারেজের সাথে জড়িত, এই জন্য সরকার থেকে একটা নিয়ম আছে। এটা কোনো কোম্পানির নিয়ম না যে 2 বছর পরে ভাঙাইতে পারবেন অথবা 3 বছর পরে ভাঙাইতে পারবেন, এটা কিন্তু সরকার থেকে নিয়ম করা। এটা আমাদের ব্যক্তিগত কোনো কোম্পানির কোনো নিয়ম না। এটা কেন করেছে? কারণ এটা লাইফের সাথে জড়িত, এটা একটা সোশ্যাল সিকিউরিটি। এই জন্য যাতে পলিসি না ভাঙায় এই জন্য এটা নিরুৎসাহিত করা হয় এবং একটা ফোর্স সেভিংস হয়। কিন্তু এই ক্ষেত্রে এজেন্টদের কিছু ভুলের কারণে কাস্টমাররা মনে করে যে আমি টাকা রাখছি, হয়তো বা কালকেই ব্যাংকের মতো টাকা তুলতে পারবো। এখন কাস্টমার 6 মাস টাকা জমা দেওয়ার পরে তার সে টাকাটা যখন আসে যে ভাই আমার টাকা ফেরত দিয়ে দিন, যদি সে না বোঝে তাহলে তো সে আসবেই, সে যদি না জানে সে তো আসবেই। তখনই সে কিন্তু এই ঘটনা ঘটে যে কি বলে মানে কাস্টমারেরও বিদ্বেষ তৈরি হয় যে ভাই আমাকে কথা রাখে না, আমাকে বলছিল রাইট টাইমে টাকা দিবে, কিন্তু তাকে পুরোপুরি নিয়ম দেখিয়ে
যদি পলিসিটা করা হয়, এই যে আমাদের সোনালীতে আমি তো আমার এলাকা ব্রাউনবাড়িয়াতে প্রায় 35,000 ফ্যামিলি প্লাস আরও অনেক লোক পলিসি করছে, ওখানে 5,000 পলিসি ম্যাচিউরিটি হয়ে গেছে, 15,000 পলিসি পার্ট ম্যাচিউরিটি প্লাস হয়ে গেছে। আবার অনেক লোক আল্লাহ মাফ করুক যে ওনারা বেসনসিব করে ওনারা মারা গেছেন, 100 থেকে 150 জন আছে, তাদেরকে রাইট টাইমে ক্লেম দেওয়া হয়েছে। এখন কিন্তু ওই এলাকায় কোনো বিদ্বেষ নাই লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে, কিন্তু একটা সময় আমি আমার এলাকায় গিয়েও কিন্তু ইয়া পাই নাই, মানে খুব পজিটিভ কিছু পাই না। কিন্তু এখন আমাকে বলে ভাই আমি তো সোনালীতে আসছে 8 বছর হয়েছে, প্রায় 8 বছরের মধ্যে আমি প্রথম যখন কাজ করতে গেলাম তখন যেই একটা মানুষের অবহেলা দেখলাম, মানুষের ভিতরে একটা বিদ্বেষী মুভ দেখলাম, এখন দেখছি বলছে না তোমার কোম্পানি ঠিক আছে, তোমার কোম্পানি কথা রাখে। এই যে বিদ্বেষ মনোভাবটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ করার জন্য কিন্তু আরও অনেকগুলো কোম্পানি এগিয়ে আসতেছে এবং আমরা তো সোনালী এগিয়ে আছি। এবং আমি বলবো যে এইটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা তৈরি করে যে আমরা যাতে লাইফ ইন্স্যুরেন্সে আরও অনেক লোক এখানে কেরিয়ার তৈরি করতে পারি। এটা একটা বিশাল কারণ। এটা বাংলাদেশে আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্স একটা স্বর্ণযুগ চলবে সামনে এবং চলতেছে, একটা গোল্ডেন পিরিয়ড। এই গোল্ডেন পিরিয়ডে যদি আমরা এই লাইফ ইন্স্যুরেন্সে কেউ কেরিয়ার করতে চাই তাহলে কিন্তু তার জন্য কিন্তু একবারে বিশাল একটা সুযোগ আছে এখন। এইটাই আমি বলতে চাচ্ছি, এই জন্য মানুষের বিদ্বেষ মনোভাবটা আর আগের মতো না। আপনার কথা মতে আমি যদি আরেকটু অ্যাড করি যে যারা ফিল্ড লেভেলে কাজ করে, যারা বিমার এজেন্ট, বিমা কোম্পানিগুলোতে যারা মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে, তাদের মিসকমিউনিকেশনের কারণে অথবা ভুল তথ্য প্রদানের কারণে একটা সময় গিয়ে গ্রাহক কিন্তু প্রতারিত হয় বা বঞ্চিত হয়। মানে ওরা অ্যাকচুয়াল যে তথ্য আছে আইডিআরএ কর্তৃক বা বাংলাদেশের ফিনান্স মিনিস্ট্রি কর্তৃক যে তথ্যগুলো রয়েছে বা বিমা আইন যেহেতু রয়েছে, সেই আইন অনুযায়ী যা তথ্য গ্রাহককে ডেলিভারি দেওয়ার কথা, জানানোর কথা, সেইগুলোতে মিসকমিউনিকেশন অথবা মিস ইন্টারপ্রিটেশন অথবা ভুল তথ্য দিয়ে গ্রাহককে এমনভাবে তৈরি করা হচ্ছে বা গ্রাহককে এমনভাবে বলা হচ্ছে, একটা সময় গ্রাহক গিয়ে বুঝতে পারে যে না, আমাকে তো ভুল বলা হয়েছে, যার কারণে গ্রাহকের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়, একটা আসলে অনাস্থা তৈরি হয়। এবং এখানে আমি আরও এড করতে চাই, এইটা আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র যারা এজেন্ট হিসেবে কাজ করে তারা না, যারা মালিক পক্ষ রয়েছে তাদেরকেও কিন্তু এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি যে তাদের ফিল্ড কর্মীরা, মাঠ কর্মীরা গ্রাহকদেরকে সঠিক তথ্য দিচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে গ্রাহকদের সাথে ক্রস ভেরিফাই কল চালু করা, কথা বলা পলিসি নেওয়ার আগে, এটাও কিন্তু একটা ভালো উদ্যোগ হতে পারে। আর এখন আমার মনে হয় আরও একটা বিষয় বুঝার বা জানার সময় চলে এসেছে বা বলার সময় চলে এসেছে যে যারা গ্রাহক তারাও কিন্তু শুধুমাত্র এজেন্টদের কথায় বিশ্বাস না করে, ভরসা না করে, তাদেরও কিন্তু ভেরিফাই করা প্রয়োজন যে আসলে কোন কোম্পানিতে কি সিস্টেম আছে, কে কি সার্ভিস প্রোভাইড করছে, কে কমিটমেন্ট ঠিক রাখছে, কে স্বচ্ছতা মেনটেন করছে। এই জিনিসগুলো কিন্তু গ্রাহকদের জায়গা থেকেও গ্রাহকরা কিন্তু ভেরিফাই করা প্রয়োজন। আর এখন সময় কিন্তু ডিজিটাল সময়, এই এআইয়ের যুগে কিন্তু গ্রাহকদেরকে প্রতারিত করার সুযোগ নেই। গ্রাহকরা কিন্তু এখন জানে বুঝে, তারা কিন্তু খুঁজে বের করতে পারে কে সঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে। সো আমার যেটা মনে হয়, আমি গ্রাহকদেরকে এই পডকাস্টের মাধ্যমে বলতে চাই যে আপনারা, বাংলাদেশে এখন এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বচ্ছ এবং গ্রাহক সেবা দিচ্ছে শতভাগ। আপনারা যখন গ্রাহক হবেন, কোনো এজেন্ট পার্টনার থেকে যখন আপনারা ইনভাইটেশন পাবেন পলিসি নেওয়ার ব্যাপারে, তখন আপনারা এটাকে ভেরিফাই করবেন, জানবেন, বুঝবেন যে আসলে সে যা বলছে সেটা সত্যি কিনা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যতটুকু জানি আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আছেন, সেখানে কিন্তু গ্রাহক পলিসি নেওয়ার আগে একটা কল করে ভেরিফাই করা হয়, কারণ গ্রাহকের সাথে এজেন্টের কমিউনিকেশন ঠিক আছে কিনা, ইনফরমেশন ঠিক আছে কিনা। আর যখন কলটা ভেরিফিকেশনে যায় তখন কিন্তু গ্রাহক যা তথ্য দিয়েছে, যা তথ্য জেনেছে, সব ঠিক আছে কিনা সেটা কিন্তু খুব সহজেই ক্লিয়ার হতে পারে। সো এই পডকাস্টের মাধ্যমে আমি ওই গ্রাহকদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা পলিসি নেওয়ার আগে ডেফিনেটলি ভেরিফাই করে নেবেন। আর ভেরিফাই করার মতো কোম্পানির দেশে আছে কিনা সেটাও আপনি খোঁজ করে নেবেন, কারণ সবাই খারাপ তা কখনোই না। অবশ্যই ভালো করার মতো কোম্পানি, প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে আছে, এবং সার্ভিস ওরিয়েন্টেড 100% ডিউ ডেট ওরিয়েন্টেড কোম্পানি কিন্তু আছে, 100% ট্রান্সপারেন্সি কমপ্লায়েন্ট কোম্পানি কিন্তু এখন দেশে আছে। ওয়েল মিস্টার আজিম, আপনার সাথে কথা বলে আমি কিন্তু আরও অনেক বেশি অভিভূত হচ্ছি। আমি যেটা এখন জানতে চাই যে যেহেতু বিমা ইন্ডাস্ট্রিটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য, বিমা ইন্ডাস্ট্রিতে শিফট করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল, তো শুরুতে আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছিলেন, তখন একদম প্রথম দিকে আপনি কি কি চ্যালেঞ্জ বা ব্যারিয়ার আপনি ফেস করেছিলেন এবং সেগুলো আপনি কিভাবে ওভারকাম করে এখানে একটা ভালো সংগঠন তৈরি করেছেন বা কাজটাকে স্মুথলি এগিয়েছেন, যদি শেয়ার করতেন। সবচেয়ে বড় যে জিনিসটা আমার চ্যালেঞ্জ ছিল, এখানে আমাকে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যখন আমি নিজেকে এখানে নিয়োগ দেওয়া হয়,
বাংলাদেশের যে কোনো কোম্পানিতে হয়তো বা আমি ব্রাঞ্চ ম্যানেজার মিনিমাম একটা পদ আমাকে দেওয়া হয়তো, আমি জানি যতটুকু, যেহেতু বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানির খোঁজখবর আমি পাইছি। কিন্তু আমি দেখলাম কি একটা জিনিস আমার মাথায় ঢুকলো যে আচ্ছা, সংগঠন ওরিয়েন্টেড কোম্পানি যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওইখানে সংগঠন না থাকলে আপনার, যদি সংগঠন না থাকে তাহলে তো আপনার ডিএমডি হয়ে লাভ নাই। আপনাকে সংগঠন হইতে গেলে আপনাকে অবশ্যই নিজেকে আগে তৈরি করতে হবে, কারণ আপনাকে ফিল্ডে বুঝতে হবে যারা ফিল্ডে পলিসি করে তারা কিভাবে পলিসিটা করে, ফিল্ডে মানুষের আসলে কীরকম সার্ভিস চাচ্ছে, এবং আমাদের সার্ভিস ফিল্ডের মধ্যে নিচ্ছে কিনা, অথবা আমাদের কথা ক্লিয়ার বুঝছে কিনা, তাইলে আমি একটা সংগঠন তৈরি করব। সংগঠন তৈরি করতে গেলে অনেক রকম আমার একটা বাধা আসছে। কেন? কারণ এখানে আমি হয়তো ডিসিশন নিচ্ছি অনেক কিছু দেখে, আবার অনেকে অনেক কিছু দেখতেও পারতেছে না, যে সে ভাবতেছে যে আসলে এটা তো আমার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তখন আমি তাকে আস্তে আস্তে বুঝিয়েছি, আমার যারা এজেন্টরা আসছে তারা অনেকেই আমাকে দেখা যায় যাদেরকে চিন্তা করে আমি সোনালির কাজটা শুরু করছি, হয়তো বা তারা আমাকে অনেকে রিফিউজ করছে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু যাদেরকে চিন্তা করি না তারা হয়তো বা এখানে এসে ভালো করছে। এখন মূল ব্যাপার হলো যে আমি এখানে আসার পরে আমি যখন দেখছি যে না, আমি যেইটা চিন্তা করে এখানে আসলাম, নিশ্চয়ই সবাই এই চিন্তাই তো করবে যে আমি তো একজন কাস্টমার হিসেবে আছি, তাহলে আমি এখানে আসলে শোনাতে কী পাবো? আমি একজন কাস্টমার, আমি এখানে কী পাবো? আমি কাস্টমার সার্ভিস পাবো, আমি কাস্টমার কমিটমেন্ট ঠিক আছে কিনা দেখছি, আমি এজেন্টদের ফিউচার যে প্ল্যান আছে, কেরিয়ার যে প্ল্যান আছে, এইটা আমাকে ফিউচারে কি আমাকে আমার জায়গায় নিয়ে যাবে কিনা, আমি যে একটা সমাজে অবস্থান আমার তৈরি হবে কিনা, নাকি আমি সবসময় মানে একজন ইন্স্যুরেন্স কর্মীর মতো বাড়ি বাড়ি গিয়ে কালেক্টর হয়ে টাকা রিসিভ করব, এরকম একটা মানে ইন্স্যুরেন্সের মধ্যে আমি ভাবতাম যেটা ইন্স্যুরেন্সের একজন কর্মী হইলে বোধহয় সারা জীবন বাসায় বাড়ি বাড়ি গিয়ে কালেক্টর সেজে ভাই টাকা দেন, কিস্তির টাকা দেন, কিস্তি ম্যানেজার হবো কিনা, এই জন্য ইন্স্যুরেন্সের কেরিয়ার নিয়ে কখনো ভাবি নাই। কিন্তু যখন শুনানিতে আসছি তখন দেখলাম কি আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনি কিন্তু ভাই এজেন্ট হয়েছেন ঠিক আছে, আপনাকে এখন কিন্তু কাস্টমার টাকা হাতে নিতে পারবেন না। যদি হাতে নেন, আপনার খুব কাছের লোক থেকে নিলেন, সে আপনাকে দিল, হয়তো বা সে অবহেলা করলো, পেমেন্ট করলো না, আপনাকে দিল, আপনি কিন্তু সাথে সাথে পেমেন্ট করবেন। কেন? কারণ কাস্টমার সাথে সাথেই মেসেজ পাবে, 3 সেকেন্ডে মেসেজটা পেয়ে যাবে পেমেন্টের। তাহলে একটা কাস্টমার যদি, আমাদের যেহেতু 17টা গেটওয়ে আছে আমাদের সোনালিতে, যে বিকাশ, রকেট, এমক্যাশ, ইউক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পেমেন্ট করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশি পলিসি ওপেন করতে পারে তার একটা নির্দিষ্ট বয়সের মধ্যে। তাহলে এখন এই জন্য দেখা যায় কি চ্যালেঞ্জ ফেস করতেছি, আবার কিছু সুবিধা দেখে আমি উজ্জীবিত হই। মানে আমার চ্যালেঞ্জ আছে, আমার সাথে যারা আশা কথা তারা আসতেছে না, আবার যারা আশা কথা না তারা আসতেছে, দেখা যায় কি মানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সব জায়গায়। কিন্তু যেহেতু আমি তখন এজেন্ট ছিলাম, ইচ্ছা করলেও আমি অনেক টাকায় এখান থেকে আমি আমার ইনকাম করতে ইচ্ছা করলে পারা যায় না। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, তার তো সংগঠন এখনও তাকে করে না, তাকে পুরো কভার করে না, তার বিজনেসে হিট করে না। দেখা যায় কি আমি সংগঠনও তৈরি করতেছি, সাথে সাথে আবার আমার বিজনেস করে, আমার পলিসি করে আমি এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করার চেষ্টা করতেছি। তখন একটু চ্যালেঞ্জ ছিল, কিন্তু একটা সময় যখন চ্যালেঞ্জ কমপ্লিট করে যখন আমি এখানে ইউনিট ম্যানেজার হয়ে যাই, তখন আমার একটা সংগঠন হয়, সংগঠনকে যখন আমি সাপোর্ট দিই, তখন আমার বিজনেস ভলিউম বাড়ে, আমার ইনকাম বাড়তে থাকে, এবং আমার টিমের সবাই ইনকামে আসে। তখন তারা আমার সাথে একসাথে কাজ করা শুরু করি। এভাবে কাজ করে কিন্তু আমরা ছোটো ছোটো চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ কেন বলতেছি, কারণ আমি যেখানে গেছি সেখানেই লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যে খুব ভালো কথা বলে, এটা আমি কখনো মানে খুব বেশি পাই নাই। কারণ যারা এটাতে লুজার হয়েছে তারাও বিদ্বেষী থাকে, আবার যারা লুজার হয় নাই শুনে অনেকে নেগেটিভ হয়ে আছে। আমি ওই বাজারটায় যখন যাই, ওইখানে যখন আমি ঢুকি, ওইখানে যখন আমি বলি, তখন তাদের একটা মানে কিছু হারানোর একটা মানে প্রয়াস, মানে তার চোখে একটা দেখি মনে হয় না আমাকে, হয়তো বা সে আমার রিলেশনের কারণে সে আমাকে বলে করবে, কিন্তু তার একটা ভয় কাজ করে যদি টাকাটা আমার নষ্ট হয়ে যায়, টাকাটা যদি মানে কোম্পানি ঠিক মতো না দেয়। যখন তাকে পুরোপুরি ক্লিয়ার করি, তখন আবার ওই চ্যালেঞ্জটা আবার আমার কাছে শেষ হয়ে যায়। এভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আজকে আমার একটা বিশাল টিম। আমার টিমে এখন মোটামুটি 64 জন ব্রাঞ্চ ম্যানেজারই আছে। আমার টিমের মধ্যে দেখা যায় কি বলে ওই 1000+ ইউনিট ম্যানেজার আছে। এখন একসময় তো আমি একা ছিলাম। চ্যালেঞ্জ মোকাবেলা আমি যেভাবে আসছি, আমার টিমের লোকজনও এইভাবে এটাকে রিসিভ করছে, হয়তো আমার চেয়ে আরও বেশি রিসিভ করছে, আরও বেশি পরিকল্পনা করছে, একসাথে মিলে একটা বিশাল সংগঠন হয়ে গেছে। এইটা আসলে মূল কথা। ধন্যবাদ মিস্টার আজিম। আপনি যেমনটি বলছিলেন সংগঠন, আপনি যেভাবে এখানে কাজ করে সংগঠন তৈরি করেছেন, আপনি নিজে এফএ থেকে ইউনিট ম্যানেজার হয়েছেন, পরে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন, তারপরে এএসএম হয়েছেন, তারপরে এমডি হয়েছেন, তারপরে ডিএমডি হয়েছেন। এখন আপনি যেটা বললেন যে আপনার প্রায় 64 জন ব্রাঞ্চ ম্যানেজার এবং প্রায় 1000-এরও বেশি আপনার ইউনিট ম্যানেজার, প্লাস আমি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের কথা বলি, একদম অ্যাক্টিভই আছে প্রায় 7000+, আমি যদি ইনঅ্যাক্টিভ সহ ধরি প্রায় 20000+। আপনার কিন্তু সলিড একটা ফোর্স, একটা সেলস টিম, সংগঠন তৈরি হয়েছে। সো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সংগঠন বিষয়টা কিন্তু খুব জনপ্রিয় ছিল না এক সময়।
এই ইন্ডাস্ট্রিতে সংগঠন তৈরি করে ক্যারিয়ার তৈরি করা যায়, এই জিনিসটাই কিন্তু একসময় ছিল না। কিন্তু আপনি এখানে এসে যেটা করে দেখিয়েছেন সংগঠন তৈরি করার মাধ্যমে, এত বড় সংগঠন আপনি আসলে কিভাবে তৈরি করেছেন, এবং ইন্স্যুরেন্স সেক্টরে আসলে কি সংগঠন তৈরি করা যায় এবং সংগঠন তৈরির মাধ্যমে ব্যবসাকে সম্প্রসারণ করা যায়, নাকি এইটা শুধু ইন্স্যুরেন্স সেক্টরে একটা থিম ছিল এক সময়, নাকি আপনি এসে এই থিমটাকে চেঞ্জ করে নতুনভাবে আপনি লিখলেন যে না, এখানে আসলেই সংগঠন তৈরি করা যায় এবং সংগঠন তৈরি করে যাদেরকে আপনি নিয়ে আসবেন তাদের কেরিয়ারও নিশ্চিত করা যায়? আপনি এই বিষয়টাকে একটু আমাদেরকে যদি বলতেন যে কিভাবে আসলে এত বড় সংগঠন, যেখানে ইন্স্যুরেন্স সেক্টরে সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না, হ্যাঁ, এটা কিভাবে পসিবল হয়েছে আপনার মাধ্যমে, আপনি যদি একটু বলতেন। এখানে অবশ্যই ধন্যবাদ দিতে হয় সোনালী ম্যানেজমেন্টকে। আসলে ওনারা এমন একটা থিম, এখানে কেরিয়ার থিম তৈরি করছে, যেখানে দেখেন আমি এখানে ডিএমডি, এখন আমাকে কিন্তু অন্য কোম্পানিতে নিয়ে আসা হয় না, আমি কিন্তু সোনালী থেকে এফএ থেকেই ডিএমডি হয়ে তৈরি হয়েছি। বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিতে যেটা ভুল করে, তারা কি করে, একটা সংগঠন আছে, সংগঠনের মাথায় একজন বাইরের থেকে একজন ডিএমডি নিয়োগ করা হয়, বাইরে থেকে একজন এজিএম নিয়োগ করা হয়, বাইরে থেকে একজন ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হয়। তাহলে সংগঠন কিন্তু তাদের সাথে যে আর্থিক একটা রিলেশন হয়, তার সাথে যে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়, এইটা কিন্তু অন্য কোম্পানিতে অনেক সময় নাই। বিদায় সে কেরিয়ার তৈরি করতে পারে না। সে মনে করে যে আমার মাথায় কে বসলো, আমার সাথে কে কাজ করতে আসলো, ওনার সাথে তো আমার হৃদ্যতা নাই, অথবা ওনার সাথে তো আমার ওই রকম কমিউনিকেশনটা আমার ডেভেলপ হয় নাই। যে কারণে সে দেখা যায় কি, সে কাজটাকে ধরে রাখতে পারে না। হয়তোবা উপরের যিনি আছেন হঠাৎ করে বসছেন এসে ডিএমডি হিসেবে, অথবা এএমডি হিসেবে, অথবা এজিএম হিসেবে, অথবা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে অনেক টিমের মাথায় বসে। এই যে সিস্টেমটা সোনালীতে এসে দেখলাম যে না, এখানে আপনি ইচ্ছা করলে আমাদের যিনি এমডি স্যার আছেন, উনিও কিন্তু আমাদের সোনালী থেকে এফএ থেকেই, এখানে মানে ইন্স্যুরেন্সের এফএ থেকে কিন্তু উনি আজকে এমডি হয়েছেন। এমন না যে আমাদের এখানে এমডি নিয়োগ করা হয়েছে বাইরে থেকে। এইটার উদ্দেশ্য হলো যে উনি বুঝতে পারে আমাদের ফিল্ডের মধ্যে এইটা কি চাচ্ছে, গ্রাহকদের কি চাচ্ছে, গ্রাহকদের প্রতিক্রিয়া কি, এজেন্টদের প্রতিক্রিয়া কি। এই যে টিমটা কনফিডেন্সটা কি, যে আমার সাথে যিনি আসবেন উনি জানে যে এই ভদ্রলোক এখানে সোনালীতে আসছে, উনি সোনালীতেই কাজ করবে, এবং সোনালীতে ফিউচারে যদি সফল হয় তাহলে আমাকে নিয়েই সফল হবে। কারণ এখানে অবশ্যই সংগঠন বান্ধব হওয়াতে আমি কি করব, আমার টিমকে যখন আমি নিয়ে কাজ করতেছি, তাদের ভিতরে আমি সহস্র লোকটি সবসময় বলতাম যে ভাই, আমি যেহেতু সোনালীতে আসছি, আমিও তো একসময় এখানে অনেক বড় ইয়াতে যাব, আপনি তো আমার সাথে একসাথে উঠবেন, আসেন আমরা একসাথে কাজ করি। কারণ এমন না যে আমি তাকে কোনোদিন অফার দিব চলেন আমরা অন্য কোম্পানিতে চলে যাই, সোনালী আমাদের ভালো লাগতেছে না, এরকম তো আমাদের এখানে এই সমস্যাটা নাই। যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, আপনার যে মাসে 30 কোটি টাকার মতো টার্নওভার আসে, এইটা কীভাবে সম্ভব? অনেক কোম্পানিতে এটা তো অনেক কোম্পানি অনেক সময় করতে পারে না। আমি বলছি যে ভাই দেখেন, আমি রাত্রে যখন ঘুমাইতে যাই তখন দেখি যে আমার টেনশন থাকে না যে আমার সংগঠন কোথায় চলে যায়। কারণ আমি জানি যারা সোনালীতে আসছে তারা সোনালী সিস্টেমটাকে ভালোবেসে আসছে, তারা ইন্স্যুরেন্সটাকে কি বলে যে এরকম ভালোবাসে, তার এই কোম্পানিটাকে এর চেয়ে আরও বেশি ভালোবাসে, তারা ওন করে ফেলছে। যেই কারণে যারা এখানে ইউনিট ম্যানেজার হয়ে গেছে, যারা এখানে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে, যারা এখানে এজিএম হয়ে গেছে, অথবা বিভিন্ন মানে ভালো ভালো জায়গায় চলে গেছে, এবং যারা টিকে গেছে, এবং যারা রিয়েল ওয়ার্কার, তারা কিন্তু সোনালী ত্যাগ করে না। যেই কারণে আমার যেহেতু কেউ ত্যাগ করতেছে না, আমার যেহেতু রাতে ঘুমাইতে পারি যে আমার সকালবেলা উঠে দেখবো না যে কোন টিম চলে গেল, কোন টিম আবার নতুন করে আনতে হবে, আমার যেহেতু নতুন করে মাঝখানে লুক নেওয়ার দরকার হয় না, আমি ছোটোবেলা থেকে হাঁটিহাঁটি পাপা করে এফএ থেকে তাদেরকে ইউনিট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার, তারা আমাকে কখনো ত্যাগ করে না। বিদায় কিন্তু আমার কিন্তু আজকে এই ভলিউম তৈরি হয়েছে। যদি এমন হইতো যে না, আমি তৈরি হয়েছি, এখন আমার ভলিউম কেটে নিয়ে কোম্পানি কী করে, অনেক সময় অনেক কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে তারা কেটে অনেক ভাগ করে ফেলে, তখন আমার মন হয়তো ভেঙে যেত, হয়ে যেত। কিন্তু সোনালীর একটা সিস্টেম দেখছে কি, তারা তার সংগঠনের যেই সুবিধাটা আছে, সে যত বড়ই হোক অথবা যে ছোট যে আসে, সে জানে তার সংগঠনের প্রধান কে আছে। এই যে একটা প্রথম থেকে যে তারা দেখতেছে একটা প্র্যাকটিস, যে এই সংগঠনের মধ্যে ভাঙ্গন নাই, এই সংগঠন একেবারে এই যে 8 বছর পরও আমি দেখতেছি আমার নিয়ে সাথে যারা ছিল এখনও তারাই আছে, আবার নতুন লোক তৈরি হচ্ছে, আবার যারা আসতেছে তারা থেকে এই সিনিয়রের সাথে যারা ছিল প্রথম থেকে তারাই আছে। এখানে তো ভাঙ্গন নাই। এই যে একটা ডিসিপ্লিন, সাংগঠনিক যে ডিসিপ্লিন, এইটা আসলে এখানে বড় শক্তি। এইটাই আসলে সোনালীর মূল শক্তি যেটা মনে করি, এবং আমি এখানে টিকে থাকার, এত বড় সংগঠন তৈরি হওয়ার পিছনে কারণ এইটা আর কি। মিস্টার রাজিম, বিমা সেক্টরে যেমনটি আমরা কথা বলছিলাম যে বিমা সেক্টরে আসলে সংগঠন হয় এবং এই সংগঠন তৈরি করে এখানে কেরিয়ার করা যায়, এই জিনিসটা কিন্তু একটা থিম ছিল। আপনি সেটাকে কিন্তু বাস্তবে রূপ দিলেন যে না, আসলে সংগঠনও করা সম্ভব, কেরিয়ারও করা সম্ভব, এবং হিউজ অ্যামাউন্ট অফ প্রিমিয়াম কালেকশন করা সম্ভব। তো আপনি যেমনটি বলেছিলেন, অলরেডি আপনার এই সংগঠন অনেক বড় হয়েছে এবং ইন্ডাস্ট্রিতে এটা একটা এক্সাম্পল হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রতি মাসে প্রায়
30 কোটি টাকার উপরে টার্নওভার যেটা আপনার এই সংগঠনের মাধ্যমে সংগ্রহ হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আসে, এই টোটাল 30 কোটি টাকার টার্নওভারটাকে আপনি কিভাবে মেনটেন করেন, বা এটা কিভাবে আসলে মেনটেন হয়, প্লাস হচ্ছে এটাতে কোনো প্রেশার ক্রিয়েট হয় কিনা, বা মেনটেন করতে কোনো সমস্যা হয় কিনা, বা পুরো প্রসেসটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে আমি যখন এখানে একটা জিনিস আছে যে একজন সংগঠক যখন সে আসে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে, তার কিছু থাকে যে তার কমিশন থাকে, তার কিছু সুযোগ সুবিধা অন্যান্য থাকে। দেখা যায় কি 25,000 টাকা যখন আমার বিজনেস হয় তখন যেরকম সার্ভিস কোম্পানি থেকে পেয়েছি, যখন 25 লক্ষ টাকার ব্যবসা ওই সার্ভিস সেম আছে। যখন আমার 25 কোটি টাকার সার্ভিস আমি পাই, মানে তখন সেম। কারণ এখানের মধ্যে একটা সুবিধা কি, আমাদের গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের যে গেটওয়েগুলো আছে 17টা গেটওয়ে, এই প্রতিটা গেটওয়েতেই একটা বড় সুবিধা হলো যে এই গেটওয়েগুলো সবগুলাই তার মানে মানে হাতের নাগালের মধ্যে। একটা লোক বিকাশে ঢুকবে, সে পে বিলে গিয়ে ঢুকলেই বিকাশে পেমেন্ট করতে পারতেছে, তার কিন্তু চিন্তা করতে হয় না। আবার অনেক সময় চিন্তা করলো আচ্ছা পেমেন্ট করলাম, আমার কাছে মেসেজ আসলো না, আমাদের ডাইরেক্ট মেসেজ যায় 3 মিনিটের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে। আবার দেখা যায় কি, তাই সে আবার মানিসির দরকার, সে কিন্তু সে সৌদি আরব আছে, সৌদি আরব ধরেন একটা বাংলাদেশে একজন পলিসি ওপেন করলো, অথবা আমেরিকাতে একজন পলিসি ওপেন করলো, সে কিন্তু মোবাইলে ঢুকে অ্যাপসের মাধ্যমে তার মানিসিট নিয়ে নিতে পারে। এই যে মানে তাদের যে মানে আপনি যেটা বললেন যে কোনো রকম কোনো প্রেশার হয় কি না, প্রেশার হয় না কেন, কারণ আমি তো যদি আমি একা সবগুলা কালেকশন করতাম আমার টিম নিয়ে, তাহলে কিন্তু টিমের কাজ ছিল শুধু কালেকশন করে। হয়তো যে টিম বাড়ি বাড়ি গিয়ে লোকজন বাড়ি বাড়ি যে কালেক্টর সেজে সেজে, মানে আপনাকে আপনার দুই দিকে সমস্যা হতো। একটা হলো আপনার স্ট্যাটাস নষ্ট হইতো, আপনি একজন স্ট্যাটাস, আপনি এখানে লাইফ ইন্স্যুরেন্স আসছেন, অনেকে মনে করে যে আমার কাজটা মনে কালেক্টর সাজা, কারণ না, এখানে কালেক্টর সাজা তো আপনার কাজ না। আপনার চিন্তা হলো যে আপনার টেকনোলজি আপনার সাথে আছে। এখন সোনালী ফুল ইআরপি সিস্টেমে যে ডিজিটাল প্রসেস আপনাদের এখানে আছে এবং যতগুলো গেটওয়ে আছে এই থ্রু সেইগুলোর মাধ্যমে এমএফএস ব্যাংকিং এই গেটওয়েগুলোর মাধ্যমে আপনি বলছেন যে উইদাউট এনি প্রেশার এবং স্মুথলি আপনার এই 30 কোটি টাকার টার্নওভার হয়ে যাচ্ছে প্রতি মাসে। স্বাভাবিক, এখানে যেহেতু গেটওয়ে বেশি এবং ঢুকে সহজে, এবং আমাদের কিছু ফ্লো ফরওয়ার্ডিং এন্ট্রি করে হোক আর কাস্টমার সরাসরি জমা দিয়ে হোক, অথবা মানুষ আমাদের এখানে আসলে কাস্টমার সরাসরি জমা দিতে আসে না, কারণ এত সহজ। রাতে 3টায় উঠছে সে, তারা তাহাজ্জুদ নামাজ পড়তে, সে আমার মনে হলো আরে আমার তো সোনালীর পেমেন্টটা করা হয় নাই, সে বসে সেকেন্ডেই পেসেজটা পেমেন্ট করলো 3 সেকেন্ডে 24 আওয়ার সার্ভিসটা পাচ্ছে। যদি এমন হতো না রাত্রে 8টার পরে পারা যাবে না, অথবা সে আমেরিকা থেকে সে পেমেন্টটা করতে পারবে না, অথবা সে কি বলে খাগড়াছড়ি থেকে সে পারবে না, তাহলে যদি তার ভেরিয়ার থাকতো তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হইতো, আমার এজেন্টদেরও কষ্ট হইতো, এবং কোম্পানিরও এত বড় কালেকশন করা কষ্ট হইতো। যেহেতু ফুল ইআরপি সিস্টেম, ফুল ডিজিটাল সিস্টেম আমাদের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে, আমরা কিন্তু এখন এটা কমফোর্টেবল করতে পারতেছি। এই জন্য আমাদের কাছে সব সহজ লাগে এখন। আচ্ছা মিস্টার আজিম, যেহেতু এত বড় সংগঠন পরিচালনা করছেন এবং যেটি আপনি নিজে এখানে পরিশ্রম করে তৈরি করেছেন, সংগঠন যেখানে রয়েছে সেখানে নেতৃত্ব রয়েছে, নেতৃত্ব একটি বড় ইস্যু, এবং এই নেতৃত্ব দেওয়াটা মানে বর্তমান সময়ে আমি যদি বলি 21 শতকে নেতৃত্ব দেওয়াটা কিন্তু অনেক সেন্সিটিভ। কারণ হচ্ছে এখন মানুষের কম্পেয়ার করার সুযোগ আছে, যারা আপনার ফলোয়ার তারা কম্পেয়ার করতে পারে যে আমার কোন লিডার ভালো, তাদের হাতের মুঠোয় সব ডেটা থাকে, কোন দেশের কোন লিডার ভালো, কোন কোম্পানির কোন লিডার ভালো, কোন সংগঠনের কোন লিডার ভালো, ওরা কিন্তু এটাকে কম্পেয়ার করতে পারে। সেই কারণে যে কোনো লিডার চাইলেই কিন্তু তার সংগঠনের লোকজনকে কিন্তু চাইলেই ভুল তথ্য দিয়ে প্রভাবিত করতে পারে না, যে কোনো মুহূর্তের মধ্যে কারেক্ট তথ্যটা বের করে নিয়ে আসতে পারে। তো এই সেন্সিটিভ যুগে নেতৃত্ব একটি বিশাল বিষয়, যেখানে নেতৃত্ব ঠিক না থাকলে, নেতৃত্বের গুণাবলী ঠিক না থাকলে, নেতৃত্ব সঠিকভাবে চর্চা না করতে পারলে, প্র্যাকটিস না করতে পারলে কিন্তু এত বড় সংগঠন আসলে তৈরি করা সম্ভব না। আমার বিশ্বাস যে আপনার মধ্যে নেতৃত্বের সেই গুণাবলী রয়েছে, যেটার মাধ্যমে আপনি এখানে এত বড় একটা সংগঠন সেলস টিম তৈরি করেছেন। আপনার এই নেতৃত্ব গুণাবলীর কৌশলগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কোন কোন আসলে নেতৃত্ব গুণাবলীগুলো আপনি প্র্যাকটিস করার মাধ্যমে এত বড় সেলস টিমকে তৈরি করেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অবশ্যই মানে সংগঠন বেস কাজে একটা নেতৃত্ব একটা ফ্যাক্টর, এখানে মূল ফ্যাক্টর নেতৃত্ব। বাংলাদেশে অনেক কোম্পানিতে অনেক যোগ্য লোক জয়েন করে, কিন্তু প্রপার নেতৃত্বের কারণে কিন্তু তার হারিয়ে যায়। সোনালীতেও অনেক লোক হয়তো বা জয়েন করে, তারা হয়তো অনেকে হারিয়ে যায়, আমরা জানিও না। কিন্তু এখন আমি যদি আমার দিকে তাকান, তাহলে আমি দেখছি কি আমি যাদেরকে নিয়েই আসছি এই সোনালীতে, তারা আমার লিডারশিপটাকে রিসিভ করছে। কেন? কারণ আমার সাথে এখানে তার কোনো মানে এখানে এমন না যে আমার কাছে কোনো গোপনীয় কোনো কিছু আছে যেটা সে জানে না।
কারণ আমাদের ইআরপি সিস্টেমের কারণে হোক, সোনালী সিস্টেমের কারণে হোক, আমি তার সাথে একটা জিনিসই কথা বলছি, আর কাজটা আর সবচেয়ে বড় মানে নেতৃত্বের বড় গুণাবলীর মধ্যে আমি বলবো কাজটা হলো কনসিস্টেন্সি অনুযায়ী করা, রেগুলার ওয়ার্ক। আপনি কাজটা শুরু করছেন, এখন আপনার কোনো কারণে আপনার মন খারাপ, অথবা আপনার কোনো সময় অথবা একটা মানে ইচ্ছা করতেছে না কাজ করতে, আপনি ওই 3 দিন গ্যাপ দিলেন, তাইলে কিন্তু আপনার নেতৃত্ব টিকবে না, লিডারশিপ টিকবে না। আপনি যেদিন আসছি আমি সোনালীতে, ওই দিন থেকে কিন্তু আমাকে কেউ দেখে নাই যে আমি অফিসে নাই, অথবা ওই যেখানে প্রয়োজন এখানে নাই। আমি সবসময় আমার উপস্থিতি সবসময় তাদের কাছে রাখছি, যেই কারণে তারা আমাকে বিশ্বাস করছে। তাদের বিপদেও আমি ছিলাম, তাদের সুদিনেও আমি ছিলাম, তাদের দুর্দিনেও আমি ছিলাম। যেহেতু এটা সংগঠনকে প্রথম যেটা বিশ্বাস দিতে হবে সেটা হলো বিশ্বাস। বিশ্বাসটা কোত্থেকে আসবে? বিশ্বাসটা আসবে আপনার কাজের মাধ্যমে। কারণ আপনি মুখ দিয়ে বললে তো হবে না, আপনার কাজের মাধ্যমে। লিডার সবসময় কি বলে শো করতে পারে কিভাবে? কাজের মাধ্যমে। লিডারশিপটা আসেই কিন্তু কাজের মাধ্যমে। এখন আমি যখন যদি দেখি যে কোনো এজেন্ট পারতেছে না, এখন আমি তার সাথে গিয়ে কাজটা করলাম, তাকে কাজটা ধরে ধরে শিখাইলাম, এবং তাকে আমি বিভিন্নভাবে হেল্প করলাম, তাকে আমি অ্যাডভাইস করলাম, তাকে আমি ফিল করাইলাম যে আমি তোমার সাথে আছি। আমি হয়তো ওই সময় ভালো আছি, কিন্তু সে ভালো নাও থাকতে পারে। তাকে আমি আমার জায়গার মধ্যে নিয়ে এসে তাকে আমি ভালোভাবে টেক কেয়ার করছি। এই যে সহজ সরল একটা মনোভাব আছে, এবং রেগুলার ওয়ার্ক আছে, এবং একটা যে বিশ্বাস আছে, আর কোম্পানির সিস্টেম, সব কিছু মিলেই আসলে আজকের আমার লিডারশিপটা তৈরি হয়েছে। এটা হয়তো বা এটা আমার একটা সৌভাগ্য যে আমার টিমটা আমাকে বিশ্বাস করে, এবং আমরা একটা মানে যারাই লিড দিচ্ছি তাদের এই বিশ্বাসটা ধরে রাখতে পারতেছি। যদি এমন হইতো যে না আমি ধরে রাখতেছি কিন্তু কোম্পানি আমাকে হেল্প করতেছে না, তাহলে কিন্তু আমার লিডারশিপ ঘাটতি হইতো। কোম্পানি কোনোভাবেই আমাদের সাথে কোনো করে না। আমার ভিতরে যে কারিশমাটিক যে দিকগুলো আছে, কোম্পানি যে কোনোভাবে এটা বের করে নিয়ে আসতেছে, আমার টিমের কাছে প্রমাণ করতেছে যে না আমি একজন যোগ্য মানুষ, আমি আমার এইটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এবং আমার টিম যখন দেখতেছি, আমার টিমের মধ্যে একটা বড় সুবিধা কি, আমি তাকে স্বাধীনতা দিয়ে রাখি যে তুমি এইটা করো, এইভাবে করো, এবং তোমার নিজের মতো করে করো। কারণ ইন্স্যুরেন্সের ওয়ার্ক কাজটা কিন্তু এটা একটা কবিতা লেখার মতো। আপনি কীভাবে লিখবেন এটা আপনার ইচ্ছা, আপনাকে কেউ বলে দেবে না যে আপনি এইভাবে লেখেন ওইভাবে লেখেন, আপনি আপনার মতো করে লিখবেন। এটা একটা সাহিত্য চর্চার মতো। এটা হলো আপনাকে কিভাবে টিমটাকে ট্রেনিং করাবেন, কিভাবে টিমটাকে কাকে লিডারশিপে কোন জায়গায় দেবেন, কাকে ট্রেনার বানাবেন, কাকে কি বলে বিজনেসের মধ্যে মানে সামনের সারিতে রাখবেন, কাকে কিভাবে কোন জায়গায় নিয়ে যাবেন, এটা আপনাকে প্ল্যান করতে হয়, এবং ওইটা তাকে বিশ্বাস করাতে হয় যে সে যেটা পারবে। আমার যেটা সবচেয়ে বড় জিনিস হলো যে আমি সংগঠনের মধ্যে যে বন্ডিং আছে, এই বন্ডিংটা কখনো আমি নষ্ট দিতে দিই না। কারণ আমরা যখন ভাই একসাথে থাকি তখনই কিন্তু একটা গন্ডগোল হইতে পারে। যেখানে ভাই অনেক সময় ঠিক থাকতে পারি না, ওখানে তো বিভিন্ন রক্তের, বিভিন্ন বংশের, বিভিন্ন রকমের কি বলে কালচারাল লোকজন একসাথে হয়েছি, ওইখানে তো গন্ডগোল হওয়াটা স্বাভাবিক। তাইলে আমি ওনাদের যেই ভালো দিকগুলো আছে ওইগুলাতে আমি প্রশংসার জায়গায় নিয়ে আসি, যে দেখেন ওনার যে আপনি যে ওনার সাথে সমস্যা হচ্ছে, আপনি দেখেন ওনার কিছু ভালো গুণও আছে। তখন যিনি ওনার খারাপ গুণগুলো আমাকে দেখাচ্ছে, আমি তাকে ভালো গুণগুলো দেখাচ্ছি, বলছি দেখেন আমরা তো এখানে বিজনেস করতে আসছি, আমরা তো এখানে সফল হতে আসছি। তাইলে আমরা সবাই মিলে যদি সবার দোষগুলো না দেখে গুণটাকে নিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের একটা লিডারশিপ তৈরি হবে। এভাবে করে করে কিন্তু আল্লাহর রহমতে আমার টিমের মধ্যে সবাই এক চিন্তা যে না দোষগুণ মিলেই মানুষ, আমরা শুধু গুণটাকে ফলো করব, আমরা শুধু আমাদের রেগুলারিটিকে ফলো করব, আমরা আমাদের চিন্তাটাকেই বাস্তবায়ন করব, আমাদের যে কোম্পানির যে মোটো আছে, যে ভিশন আছে, যে মিশন আছে, এটাকে আমরা ক্লিয়ারলি ফিল করতে পারি। যে কারণে এখানে আমার সংগঠন চালাইতে সহজ হচ্ছে, এবং এই সংগঠনের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ হচ্ছে না। আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে কখনো মনে হয় না যে আমি আপনার কথাই বুঝতেছি যে মনে হয় আমি ভালো অনেক বড় কিছু করছি, আসলে আমি এটা ফিল করি না। কারণ এটা ন্যাচারাল, এটা একটা সিস্টেম ওয়াইজ তৈরি হয়ে গেছে, এটা একটা আল্লাহর রহমত যে এটা হয়ে গেছে সুন্দর। মিস্টার আজিম, সত্যি এটা খুব প্রশংসনীয় আপনি যেভাবে লিডারশিপটা আসলে প্র্যাকটিস করছেন। আমি যদি আপনার সাথে আর একটু অ্যাড করতে যাই, আমি যেটা বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে লিডারশিপটা হচ্ছে এমন যে আপনি লিডার হিসাবে আপনার সংগঠনের একজন কর্মীর পাশে তার সুদিনে যতটা থাকা প্রয়োজন, তার থেকে তার দুর্দিনে ক্রাইসিসে বেশি থাকা দরকার। এবং সেইটাই যারা ঠিকভাবে করতে পারে তাদের লিডারশিপটাই কিন্তু আসলে ফলোয়েবল হয়। আরও একটা বিষয় হচ্ছে আমার জানা মতে আপনি যেটা প্র্যাকটিস করছেন যে লিডারশিপ ক্রিয়েট আরও লিডার করা, আপনি আরও লিডারদেরকে ক্রিয়েট করছেন, আপনি শুধু ফলোয়ার ক্রিয়েট করছেন না। এই যে লিডার হয়ে লিডারদেরকে ক্রিয়েট করার একটা গেটওয়ে বা রাস্তা তৈরি করে দেয়া, আরও লিডার তৈরি হওয়ার সুযোগ করে দেয়া, এই জিনিসটা কিন্তু আসলে বর্তমান সময়ে নেতৃত্বের একটা বড় গুণ।
এবং এই দুইটা জিনিস যারা করতে পারে, এক হচ্ছে সুদিন থেকে ক্রাইসিসে পাশে বেশি থাকা, আর এক হচ্ছে তাদেরকে লিডার হিসেবে তৈরি হওয়ার সুযোগটা তৈরি করে দেয়া। কর্পোরেট কালচার বলেন অথবা বিমা ইন্ডাস্ট্রিতে বলেন, আমি যতটুকু দেখেছি যে এখানে ক্রাইসিসের সময় অনেকে হাত ছেড়ে দেয়। হ্যাঁ, ক্রাইসিসের সময় অনেকে হাত ছেড়ে দেয় এবং নতুনভাবে লিডার তৈরি করতে বাধাগ্রস্ত করে। মানে কেউ একজন লিডার, সে নিজের লিডারশিপটাকে ধরে রাখার জন্য বা আধিপত্য বিস্তার করার জন্য বা ইনফ্লুয়েন্সটা ঠিক রাখার জন্য তার নিচে থেকে বা তার সংগঠন থেকে কিন্তু আরও লিডারকে সে সামনে প্রমোট করে না, বা সামনে তাকে বের হইতে দেয় না, বা সামনে তাকে বড় হতে দেয় না, বাধাগ্রস্ত করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে এই ধরনের যে লিডাররা এই ধরনের কাজ করে থাকে সে কিন্তু আসলে ফল করে, থেমে যায়। তো আমি সংক্ষিপ্তভাবে 3টা কারণ আপনার থেকে জানতে চাইবো যে কি কি কারণে একজন লিডার ব্যর্থ হইতে পারে তার সংগঠন থাকার পরেও, যদি একটু বলতেন 3টা স্পেসিফিক কারণ। আসলে মানে লিডারশিপ সবসময় চ্যালেঞ্জিং, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে লিডারশিপ ঠিক রাখতে গেলে আপনার একা স্বার্থ দেখলে হবে না। যখন কেউ মানে এখানে চিন্তা করে, মানে একটা বাচ্চাও বুঝতে পারে তার বাবা তার প্রতি কীরকম মানে কতটুকু দরদ তার প্রতি আছে, একটা বাচ্চাও কিন্তু বুঝতে পারে। আর যারা আমাদের সাথে কাজ করতেছে সবাই কিন্তু এখন কিন্তু বাচ্চা না, সবাই কিন্তু একটা ম্যাচিউরড এইজে আমার কাছে আসছে। এখন সে হয়তো আমার সিনিয়র হইতে পারে, জুনিয়র হইতে পারে। প্রথম যেইটা কারণে সে ফেল করে সেটা হলো সে স্বার্থপরতাটাকে অথবা সে সেলফিশনেস দেখায় কোনো কোনো ক্ষেত্রে। তার যদিও ইন্স্যুরেন্সের মধ্যে যারা কাজ করে, লিডারশিপে যাদের সাথে কর্মীরা কাজ করে, তখন একটা উইন উইন সিচুয়েশন থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় লিডারশিপের যে দেখা যায় কি, আমি একটা ভালো কিছু পাওয়ার সুযোগ আছে, আমি না নিয়ে আমার টিমের একজন কাউকে মনোনয়ন করলাম। আমাকে বললো যে আপনার এখানে একটা ট্রেনিং করান, এখানে ট্রেনিং করালে আপনার এই ইয়াটা হবে, আপনার লিডারশিপটা আরও ক্রিয়েট হবে। আমি তখন কী করি, আমার টিম থেকে একজনকে পাঠাই। তাহলে সে কী করে, আমার প্রতি একটা আস্থা আসে, আরে আমার বস তো আমাকে, আমার লিডার তো আমাকে ওয়েট তৈরি করে দিয়েছে যে আমি যেখানে উনিকে অফার করছে উনি আবার আমাকে দিল, তাহলে আমি তাকে সবসময় আমার যেই পাওয়াটা তাকে আমি দিই। মানে এখানে সেলফিশনেসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কখনও তার সাথে কোনোভাবেই, মানে যেহেতু একসাথে চলা হচ্ছে, আমি ফ্যামিলির সাথে কতক্ষণ থাকি জানি না, কিন্তু টিমের সাথে কিন্তু সারা সবক্ষণিক থাকা হয়। তার সাথে কিন্তু আমার ফিনান্সিয়াল লেনদেন, তার সাথে আমার চলাফেরা, তার সাথে আমার আর ফিউচার প্ল্যান সব কিন্তু তার সাথে চলে, বিজনেস প্ল্যান। তাইলে এখানে আমাকে 100% কী হবে, মানে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, যে না এখানে উইন উইন সিচুয়েশন হবে, সে জিতলে আমি জিতবো, এরকম মুডে কাজ করতে হবে। অনেকে অনেক সময় এটাতে ফেল করে ফেলে, যে কারণে সে হারে। 2 নাম্বার হলো সে রেগুলার থাকে না। অনেক লিডার আছে 24 ঘন্টা কাজ করে, এই হঠাৎ করে সে দেখা যায় 7 দিন হঠাৎ করে অফ। কেন? তার পার্সোনাল কোনো কারণে, হয়তো বা তার কোনো ফ্রাস্ট্রেশনের কারণে, হয়তো বা তার কোনো পারিবারিক কারণে সে অফ। তার মোবাইলে পাচ্ছে না, তাকে পাচ্ছে না, তার প্রতি তার দেখা যায় সে টাইম রাখতে পারতেছে না। বলতেছে যে আমি কালকে তোমার সাথে এটা নিয়ে বসবো, কিন্তু কালকে কেন, পরশুদিন, এরপরের দিনও এই লিডার, মানে সে তার নিজের লিডারদের সাথে বসে না। তখন কিন্তু এই যে একটা গ্যাপ, মানে ইরেগুলার হওয়ার একটা গ্যাপ, এটা হলো দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো তার যে কি বলে ভিশন ক্লিয়ার না। অনেকে মনে করে যে হয়তো বা আমি এখানে আসছি, আগামী 5 বছরে কতটুকু যাই, এটা আমার মূল, এরপরে কী হবে এটা দেখা যাবে। আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে যে না, এখানে আমাকে লাইফ টাইম কাজ করতে হবে, এখানে আমার আমৃত্যু কাজ করতে হবে, এখানে আমি তার সাথে আমৃত্যু থাকবো, সে আমার সবচেয়ে কাছের একজন মানুষ, তার সাথে গ্যাপ দেওয়া যাবে না। মানে একটা মানে ভিশন ক্লিয়ার না, এইটা হলো সবচেয়ে বড় কথা। সে হয়তো বা সাময়িকটাকে বেশি প্রাধান্য দেয়, যে কারণে 3টা জিনিস ঘাটতি হয়। একটা হলো সেলফিশ হওয়া, আরেকটা হলো তার ইরেগুলার হওয়া, আরেকটা হলো যে তার ভিশন ক্লিয়ার না। এই 3টা তার বড় কারণ। যদি ভিশন ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি অটোমেটিক আপনার জায়গায় চলে আসবেন। রাইট। তো ব্যর্থতার 3টা কারণ, লিডার হিসেবে ব্যর্থ হওয়ার 3টা কারণ আপনার থেকে পেয়েছি, খুব চমৎকার। 3টা নেতৃত্ব গুণ একদম স্পেসিফিকভাবে, যে এই 3টা আপনার মধ্যে থাকতেই হবে বড় সংগঠন করার জন্য, বা নতুন লিডার তৈরি করার জন্য, বড় সেলসের বেস তৈরি করার জন্য, একদম স্পেসিফিকভাবে যদি 3টা কারণ বলেন যেটা দিয়ে আপনি ক্যারিশমেটিক লিডারশিপ দেখিয়ে বড় সংগঠন তৈরি করবেন, প্লাস হচ্ছে বড় সেলস বেস তৈরি করবেন। ধন্যবাদ। আসলে এটা ঠিক এটার উল্টাটাই তো, মানে যে কথাটা বললাম যে 3টা মানে খারাপ গুণের কারণে সে পারে না, ঠিক এটাই তো। এখানে সবচেয়ে বড় গুণ হলো আপনাকে এই সিচুয়েশন কন্ট্রোল করতে হবে, সিচুয়েশনাল লিডার হইতে হবে। সিচুয়েশনাল লিডারশিপটা এরকম যে আপনার হয়তো বা আপনার উপরে এমন একটা প্রেশার আসছে যেই কারণে আপনার মন অনেক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনি আপনার টিমকে বোঝাইতে পারবেন না। আপনার বাবা তার ছেলে মেয়েকে যেমন বোঝায় না, যত বড় সমস্যা আসুক সে কিন্তু তার ছেলে মেয়েকে বোঝায় যে না তোমার সাথে আমি আছি। ঠিক এই যে একটা সিচুয়েশনাল লিডারশিপ প্রথম কারণ, যে কোনো সিচুয়েশনে সে নিজেকে পজিটিভ করে ফেলতে পারে।
মানে এটা বলে না সমস্যা তো আর সারা জীবন থাকবে না। যদি আপনার টিমে যারা আসে তারাও এসে যদি বলে ভাই এত বড় সমস্যা আপনি কীভাবে ঠিক থাকেন, আপনি বলতে হবে যে না সিচুয়েশনাল, এটা হইতেই পারে, এরকম তো হয়, মানুষের জীবনই তো আসে, আপনি কাজ না করলে তো আর বাধা আসতো না যখন আপনার সিচুয়েশন লিডারশিপটা আসে। আর 2 নাম্বারটা হলো আপনি কনসিস্টেন্সি মেনটেন করলেন। কনসিস্টেন্সি মেনটেন করলে অটোমেটিকই দেখা যায় মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে যে না এই লোকটাকে জানি সকাল 9টা আসলে এই টাইমে পাওয়া যাবে, বিকাল 3টা আসলে ওই সময় পাওয়া যাবে, এবং উনি যে আমার কথা দিছে উনি রাইট টাইমে আসবে, এই বিশ্বাসটা তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে, মানে একটা ফেথ। মানে বিশ্বাস তো আর এমনি আসে না, বিশ্বাসটা আসে আপনার কাজের মাধ্যমে। তাহলে প্রথম যেটা করতে হবে কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। কখনও কারোর সাথে কোনো কারণে সুযোগ থাকলেও তার সাথে এই কনসিস্টেন্সি ভাঙা উচিত না। এবং 3 নাম্বার হলো তার ভিতরে এই তার যে মানে আছে, পাওয়ার আছে, ধরুন আমি একজন লিডার, এখন আমি তার উপরে একটা প্রতিশোধ নেওয়ার অথবা তার উপরে একটা অ্যাকশন নেওয়ার সুযোগ আছে, আমি তাকে অ্যাকশনটা নিলাম না, তাকে বললাম যে এই তোমাকে সুযোগ দিলাম। সুযোগ দেওয়ার প্রবণতাটা আপনাকে লিডার হিসেবে আপনাকে করবে, সলিড লিডার হিসেবে তৈরি করবে। এখন আপনি যদি সারাক্ষণ সুযোগ পাইলেই অ্যাকশনে থাকেন, সুযোগ পাইলেই আপনি মানে প্রেশার দিয়ে থাকেন, তাহলে তো আপনার লিডারশিপ কখনো প্রমাণ হবে না। তাইলে এই জন্য একজন লিডার হিসেবে তার 3 নাম্বার গুণ যদি আপনি বলেন, এইটা হলো যে আপনাকে আপনার লিডার হিসেবে আপনার টিমকে সুযোগ দিতে হবে যে ভাই আসো একসাথে চেঞ্জ হই, আসো একসাথে কাজটা করি। এই যে তার ভিতরে যে একটা মানে মাপ করে মানে ফরগিভনেসের একটা পাওয়ার আছে, এইটা তাকে লিডার হিসেবে প্রমাণ করবে। ওয়েল মিস্টার আজিম, যতটুকু আপনার থেকে শুনছি আসলে সবগুলো বিষয় খুব চমকপ্রদ, এবং লিডারশিপ রিয়েলি একটা ভেরি ক্রুশাল রোল প্লে করে এই সংগঠন তৈরির ক্ষেত্রে এবং ভালো বিজনেস বেস তৈরি করতে। আমি যদি বলি যে আপনি যেমনটা বলেছেন আপনার একটা বিশাল বড় টিম সংগঠন রয়েছে, এবং সংগঠন চালাতে গেলে কিন্তু ইন্টারনাল অনেকগুলো বন্ডিংয়ের বা অ্যাটাচমেন্টের বা ইন্টারকানেকশনটাকে ঠিক রাখার জন্য অনেক কাজ করতে হয়, কারণ এত বড় সংগঠনের মধ্যে ইন্টারনালি অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এবং আমরা যতটুকু জানি যে যত বড় সংগঠন দেখা যাবে যে তাদের ভিতরে প্রবলেম তত বড় থাকে। তো আপনি 30 কোটি টাকার সেলকে এই প্রডিউস করার জন্য আপনার নিশ্চয়ই বিশাল এই টিমের বন্ডিংটাকেও ঠিক রাখতে হয়। তো আপনি আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি এত বড় সংগঠনের বন্ডিংটা কীভাবে ঠিক রাখেন। স্বাভাবিক, এটা একজনের সাথে আরেকজন মনোমালিন্য হতে পারে, কেউ কারো উপর রাগ করতে পারে, অভিমান করতে পারে, কষ্ট পেতে পারে। সেই ক্ষেত্রে আপনি টোটাল টিমটাকে কিভাবে আসলে এক বন্ডিংয়ের ভিতরে রাখেন বা টিম টু টিম কিভাবে বন্ডিংটা ঠিক রাখেন, এটার কিছু সিক্রেট যদি বলতেন। এটাই আসলে যে জিনিসটা বলতেছিলাম যে ওই যে আপনার কথার মধ্যে আবার আনসার আছে যে বন্ডিংটা ঠিক রাখার জন্য কি করতে হবে, ওই যে মানে ফরগিভনেস পাওয়ারটা থাকতে হবে। এখন আপনি একজন লিডার হিসেবে আপনার কাজের মধ্যে সবাইকে খুশি করতে পারবেন না, রাইট? এইটা কিন্তু আপনার কানে আসবে। আপনি একজন লিডার, আপনার কাছে আসলো যে অমুক একজন লিডার আপনার সম্বন্ধে বলছে যে আপনি নাকি তাকে ভালো সাপোর্ট দিচ্ছেন না। এখন আপনি শুনে যদি তার প্রতি রাগ করেন, তার প্রতি অ্যাকশনে চলে যান, তাহলে এই লিডার কিন্তু কখনো আপনাকে বিলিভ করতে পারবে না। এইটা আপনি শুনেও তাকে বোঝাইতে হবে যে ভাই তুমি যেটা চিন্তা করতেছো এটা ঠিক না, আসো আমি তোমার সাথে কাজ করে তোমার যে ধারণাটা আছে চেঞ্জ করে দেয়। এই যে তাকে মানে আপনি শুনছেন আপনার ব্যাপারে নেগেটিভ কথা বলছে, আপনি এটাকে কি করলেন, এটাকে পজিটিভলি নিলেন, করে যে এইটা করলেন। ঠিক আমি আমার টিমের মধ্যে এইটাই শেখাই, মানে যেহেতু টিম বড় হইলে তার দেখা যায় সবার মন তো একরকম থাকে না, সবার চিন্তা একরকম থাকে না, তো সবার বংশ অথবা সবার মানে ফ্যামিলি, সবার কি বলে পারিপার্শ্বিক অবস্থা সব একরকম থাকে না। এই যে একটা কম্বিনেশন করতে হয়, এখানে বন্ডিংটা গুরুত্বপূর্ণ। বন্ডিংয়ের মধ্যে একটা বড় পাওয়ার হলো যে ভাই আমি এই যে জিনিসটা আমার সম্বন্ধে আসছে, আমি এটাকে একেবারে খুব খারাপভাবে নিই না। আমি এটা সবাইকে আমাকে যদি এসে বলে ভাই আমি এই ছেলেটাকে অথবা এই লিডারটাকে এত সাপোর্ট দিলাম আর এই লিডারটা আমার সম্বন্ধে কথা বলছে, আমি বলছি ভাই কাছের লোকই তো কাছের লোকইটা বলে। তাইলে যদি তুমি তোমার সম্বন্ধে যদি প্রশংসাই করতো, তাহলে তোমার তো এটা বুঝতে না যে তোমার যে কিছু শর্টেজ আছে, হয়তো বা তোমার আরও কিছু চেঞ্জ করতে হবে। এখন তুমি যদি তাকে বাদ দিয়ে দাও, তাহলে তো তোমার বিজনেসও কমে যাবে। ফিউচারে সে তোমাকে অ্যাভয়েড করবে, একটা সবার ভিতরে একটা মনোমালিন্য তৈরি হবে। দেখা যায় কি বিজনেসটা আমি মাসের শুরুতে আমি 1 তারিখ আমাদের টিমে যারা ব্রাঞ্চ ম্যানেজার 2 তারিখ 3 তারিখের মধ্যে কিন্তু সবাই আমাদের কি করে ফেলে, সবগুলো মিটিং মানে যে টিমের যেই এই টার্গেট, ওর এই মাসে কত টার্গেট, এফএ কত করবে, ইউনিট ম্যানেজার কত করবে, ব্রাঞ্চ ম্যানেজার কত করবে, এই যে সবাই যে সেগ্রিগেশন করে ফেললো, এইটা কিন্তু কখনো সম্ভব না যদি বন্ডিং না থাকে।
তাহলে বন্ডিংটা ঠিক রেখেই কিন্তু আমরা যখন বসে যাই, যখন আমার একজন ব্রাঞ্চ ম্যানেজার তার টিমের সাথে বসে, যখন একজন ইউনিট ম্যানেজার তার এফএদের সাথে বসে, তখন সবার ভিতরে একটা হৃদ্যতা থাকে, যেই কারণে তারা যে কোনো টার্গেট তারা নিয়ে নেয়। কোম্পানির এই মাসে দরকার হলো এত কোটি টাকা অতিরিক্ত, অথবা তার টিমের সফলতার জন্য তার এত টাকা দরকার, কখন সে তাকে হেল্প করবে? তার লিডার, তার টিম লিডার তখন কখন হেল্প করবে? যখন দেখবে যে তার লিডার তার সাথে আছে। যখন তার লিডার তার কখনো তাকে খারাপ কিছু দেখলো, তাকে অনেক সময় তাকে প্রেশার দেয় না অথবা তাকে ত্যাগ করে না, তখন সে কিন্তু নিজের ভুলটা নিজে ভুল বুঝে একটা সময় বলে, না আমার লিডার তো আসলে এইটা পারতো আমাকে ক্ষতিটা করতে, কিন্তু আমাকে করে নাই, বরং সে আমাকে উল্টা সাপোর্ট দিছে। এই যে সাপোর্ট দেওয়ার উল্টা মানসিকতা, আপনি পাচ্ছেন তার থেকে নেগেটিভ একটা কি বল কমেন্টস, আপনি তাকে উল্টা পজিটিভ সাপোর্ট দিচ্ছেন। এইটাতে তার ভিতরে একটা মানুষ তো মানবীয় গুণাবলী তার আসবেই। সে যত খারাপ মানুষই হোক, তার ভিতরে বলবে যে না, লোকটা তো আসলে খারাপ না, তার সাথে কাজ করা যায়, বিশ্বাস করে ফেলে। এইটাই কিন্তু আপনাকে এখানে এই টিম বন্ডিং তৈরি করে। আর টিম বন্ডিং তৈরি হইলেই বিজনেস আপনার পিক করবেই। এখানে টিম বন্ডিং না থাকলে বিজনেস কোনোদিন পিক করবে না। এটা ইসিজি মার্কা ব্যবসা হবে, যে আজকে এত টাকা, কালকে এত, পরশু এত, এরকম ওঠানামা করবে। কিন্তু যদি রিদম থাকে, এটা আসবে বন্ডিং থেকে। এটা আর কি মূলত আমি যেটা বুঝি। ওয়েল, ইট ইজ এ ভেরি গুড ওয়ে টু ডিল দ্য বন্ডিং ইন টিম। এটা আমরা আশা করছি যারা শুনছেন আমাদের দর্শক, সত্যিকার অর্থে যারা টিম পরিচালনা করেন, যাদের সংগঠন রয়েছে, তারা এই আপনার আইডিয়া থেকে অনেক বেশি উপকৃত হবেন। মিস্টার আজিম, আমি যদি টিম থেকে বের হয়ে এবার একটু বাংলাদেশের বিমা সেক্টর নিয়ে আপনার সাথে কথা বলি। আপনি বাংলাদেশের বিমা সেক্টরে এখনও কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, এবং এখনও আমরা কি সম্ভাবনা ফিল করি যে বিমা সেক্টর ঘুরে দাঁড়াবে বা আমরা এটাকে একটা জায়গায় নিতে পারবো এক সময়? বিমা সেক্টরের প্রতি মানুষের অনাস্থা থেকে আস্থা পর্যন্ত যাওয়া, এই যে রুট ম্যাপটা, এটাকে আমরা কিভাবে আসলে কাজ করতে পারি বা মূল্যায়ন করতে পারি? আসলে এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এবং কোয়েশ্চেন আপনি করলেন। এটা বাংলাদেশের প্রেক্ষিতে এখনও তো আমরা জিডিপির 4%ও আমরা অবদান রাখতে পারি না। তাহলে পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন তাদের দেশের অর্থনীতিতে, তাদের তাদের যে কী বলে যেখানে মানুষের কাজের কাজের পরিধি বাড়াচ্ছে, সব জায়গায় সারা পৃথিবীর মধ্যে এটা অনেক বড় একটা জিনিস, চ্যালেঞ্জ। এখানে লাইফ ইন্স্যুরেন্স বিশাল ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে এখন যেই যতগুলো কোম্পানি আছে, সবগুলো কোম্পানি যদি সঠিকভাবে আসতে পারে, যদি সঠিক গাইডলাইনে আসতে পারে, একই গাইডলাইনে আসতে পারে, সরকারের যে গাইডলাইন আছে, ইদ্রার যে গাইডলাইন আছে, এবং ইন্স্যুরেন্স আইনে যেটা আছে, যেটা চেঞ্জ হয়ে নতুনভাবে আসছে বাংলাদেশে, সব কিছু মিলিয়ে যদি একটা পরিপূর্ণ একটা প্যাকেজ আনতে পারে সব কোম্পানি, যে না এটা একটা আন্দোলন হিসেবে নেবে, মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা তৈরি করবে যে না ভাই, আমরা ইন্স্যুরেন্সের প্রতি যেই বিরূপ ধারণা আছে, এটা আমরা চেঞ্জ করতে চাই। মালিক পক্ষ এবং এজেন্ট যারা আছে, তারা যদি একসাথে হয়ে যায়, তারা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে, এবং সরকার থেকে নিয়মিত যে আয়োজনগুলো করতেছে এটা যদি সমর্থন করে, এবং সরকারও যদি আরও বেশি পরিমাণ নেয়, প্ল্যানিং করে যে কীভাবে এটাকে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়, টিভিতে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন রকমের পত্রিকাতে অ্যাড দিয়ে, বিভিন্ন রকমের বর্তমানে যেমন ব্যাংকিং সেক্টরকেও লাইফ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতেছে। বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বন্ডিং তৈরি করতেছে, করে যে এই যে একটা মানুষের প্রতি মানুষের যে একটা আস্থা তৈরি করার চিন্তা সরকার করতেছে, এটা কিন্তু আমি দেখতেছি কি সামনে ভালো হবে। আমাদের মনে হয় সবাই মিলে একসাথে কাজটা করা দরকার। যেহেতু বাংলাদেশে একটা বড় সুযোগ আছে জিডিপিতে ভালো অবদান রাখার জন্য, 4% কেন থাকবে? বাংলাদেশের পেনিট্রেশন হইতে পারে 80%, 70%, এটা হইতেই পারে যে এটা করা কোনো ব্যাপার না। মানুষ তো সঞ্চয়, বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় সুবিধা কি, বাংলাদেশের মধ্যে সঞ্চয় প্রবণতাটা বেশি। তারা ভালো কোম্পানি দেখলে অবশ্যই সঞ্চয় করবে। তারা যদি প্রতারিত হয় তাহলে তারা তো সঞ্চয় করবে না। কিন্তু এখন যদি তারা যদি সঠিকভাবে গাইডলাইন পায় যে না আপনার টাকা আমার কাছে নিরাপদ, এবং এই লক্ষণ তারা দেখে, যেমন আমরা সোনালী এটা করতে পারছি, আমি আশা করি যে বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আমাদের সাথে এগিয়ে আসছে, তারা আমাদের চেয়ে আরও ভালো ইনিশিয়েটিভ নেবে, তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন আসতে বাধ্য। এখানে এত করা যাবে না। আমি যদি সোনালীর বলি যে আমার সোনালী ভালো, তাইলে তো হবে না। আমার সোনালী না, আমার ইন্স্যুরেন্স সেক্টরটাই ভালো হইতে হবে। পুরো ইন্স্যুরেন্সে যারা লাইফ ইন্স্যুরেন্স যারা জড়িত আছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা এজেন্টরা আছে, সবাইকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রচুর ট্রেনিং করাইতে হবে, তাদেরকে প্রচুর আইডিয়া দিতে হবে, তাদেরকে কাস্টমার সার্ভিসের ব্যাপারে এনশিওর করতে হবে যে আমরা এই ডিজাইন করছি সার্ভিস দেওয়ার জন্য। তাইলে ইনশাল্লাহ বাংলাদেশে এইটা অদূর চ্যালেঞ্জ থাকবে না। এটা বাংলাদেশের মানুষ অনেক বেশি সহনশীল, তারা সব কিছু মেনে নেয় যদি সার্ভিস ঠিক মতো পায়। আমি আমার কোম্পানিতে এইটা একটা বুঝি।
মিস্টার আজিম, আপনি চমৎকারভাবে বিমা সেক্টরের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে সবাই একসাথে থেকে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব সেটির ব্যাপারে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন। সেখানে আপনি একটি জিনিস উল্লেখ করেছেন যে প্রশিক্ষণ যদি আয়োজন করা যায়, প্রশিক্ষণ। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো বা জানতে চাই যে আসলে প্রশিক্ষণের তো কোনো মানে বিকল্প নেই, বিমা সেক্টরে বলেন আর যে কোনো সেক্টরে বলেন। যেহেতু বিমা সেক্টর অনেকটাই চ্যালেঞ্জিং, সেইখানে প্রশিক্ষণের গুরুত্বটা কি, এবং আপনার যে বড় সংগঠন রয়েছে সেই সংগঠনে কি ধরনের প্রশিক্ষণ হয়, প্রতি মাসে কতগুলো হয়, বা কিভাবে ট্রেনিংগুলো বা প্রশিক্ষণগুলোকে মেনটেন করেন, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন। আসলে বিমা সেক্টরের প্রশিক্ষণ আগে ছিল কি না ছিল, বা প্রশিক্ষক ছিল কি না, প্রশিক্ষণের ধরন কি ছিল, এই জিনিসগুলো আসলে কিছুটা ধোঁয়াশার মধ্যে ছিল। আর এখন বর্তমান সময়ে আপনি প্রশিক্ষণের কথা যেহেতু মেনশন করেছেন, তাহলে আমাদের দর্শকদেরকে আমরা সেটাও জানাতে চাই যে আপনি আপনার বিশাল সংগঠনে কিভাবে প্রশিক্ষণগুলোকে মেনটেন করেন, বা আপনার এই সংগঠন কিভাবে প্রশিক্ষণ পরিচালনা করে, আসলে আদৌ কি সেটা হয় কিনা, হলে কতগুলো হয়, আর এই খরচ আসলে কে বিয়ার করে, মানে এটা কি প্রতিষ্ঠান আপনাদের কোম্পানি বিয়ার করে নাকি সংগঠন থেকে বিয়ার করা হয়? যদি এই ব্যাপারে একটু ক্লিয়ারেন্স বা স্পষ্টভাবে বলতে। প্রশিক্ষণের তো কোনো বিকল্প নাই। এখানে আমি আসছি প্রশিক্ষণের মাধ্যমেই আস্তে আস্তে তো নিজেকে তৈরি করলাম। ট্রেনিং যদি না থাকতো তাহলে হয়তো বা আজকে এখানে আসতে পারতাম না, এখানে আমার সংগঠন তৈরি হতো না। প্রতিনিয়ত আমাদের কোম্পানি তো অবশ্যই এখানে এফোর্ট দিচ্ছে, আমাদের ট্রেনার মানে রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টও আছে, কাজ করতেছে। এখানে ট্রেনার হইতে হবে কাকে, যিনি লিডার, মানে যিনি টিমকে লিড দিচ্ছে, ওনাকে আগে প্রথম ট্রেনার হইতে হবে। এখানে ট্রেনারটা তৈরি করবে কি, এটা কোম্পানি তৈরি করবে। কোম্পানি এখানে মানে সোনালীতে যেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত প্রতি মাসে দেখা যায় কি, যেমন আজকেও আমাদের একটা ইউনিট ম্যানেজারদের একটা প্রোগ্রাম হচ্ছে, যারা 2 দিনব্যাপী সার্টিফিকেট কোর্স করতেছে। এটা তারা না হইলেও তারা পারতো, এটা না করলেও পারতো, কিন্তু এটা কেন করা হয়েছে এই জন্য যে যাতে শিক্ষিত একটা গ্রুপ তৈরি হয়, যারা স্বশিক্ষিত হয়। শুধু শিক্ষিত হইলে হবে না, স্বশিক্ষিত হইতে হবে, যাতে তারা যে কোনো ফেস করতে পারে। কারণ ইন্স্যুরেন্স কিন্তু একটা ইনটেনজিবল প্রোডাক্ট, এটা কিন্তু একটা কোনো দেখানো যায় না। একটা মানুষে একটা কাস্টমারের মুখোমুখি হয়েছেন, তাকে একটা স্বপ্ন তৈরি করতেছেন তার ভিতরে, যে ভাই আপনার তো বাচ্চাকে অনেক ভালোবাসেন, আপনি একটা শিক্ষা বিমা নেন। এখন সে যদি শিক্ষা বিমাটা কেন নেবে এটা যদি না বোঝে, সে যদি বলে যে না আমি তো ব্যাংকে টাকা রাখছি বাচ্চার জন্য, কিন্তু শিক্ষা বিমাটা কি, শিক্ষা বিমাটা হলো বাচ্চার অধিকার। এইটা একটা প্রশিক্ষণের মাধ্যমে সে এটা বুঝতে পারে এবং সে আরেকজনকে বোঝানোর ক্ষমতা তৈরি হয়। যেমন শিক্ষা বিমাটা কেন বাচ্চার অধিকার, আমি যখন আমি শিক্ষা বিমা নিতে গেলাম, তখন আমি একটা ট্রেনিংয়ের মধ্যে কিন্তু উদ্বুদ্ধ হয়েছি। ট্রেনিংয়ের মধ্যে দেখলাম কি শিক্ষা বিমাটা বাচ্চার অধিকার কেন, কারণ আমি যখন একটা 10 লক্ষ টাকা বিমা অঙ্কের একটা ইন্স্যুরেন্স শিক্ষা বিমা করলাম, ওই 10 বছর মেয়াদি একটা পলিসি, তখন আমি দেখলাম কি আমি যে পেমেন্টটা করতেছি এটা আমি বাচ্চার ফিউচারে প্ল্যান করেই করতেছি। আমি আমার বাচ্চাকে ভালোবাসি, এটা বাংলাদেশের সবাই না, পৃথিবীর সবাই তার বাচ্চাকে ভালোবাসে। এই জন্য আমি এটা বাচ্চার অধিকার কেন বললাম, কারণ আপনার একটা এখানে শিক্ষা বিমার মধ্যে এখানে বাচ্চার ছবি, এখানে বাবার ছবি, এখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়। কি চুক্তি, যে যদি আমারও বর্তমানে বাচ্চার ফিনান্সিয়াল গার্জিয়ান আমার কোম্পানি থাকবে, মানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থাকবে, তাহলে দেখা যায় কি যেহেতু কমিটমেন্ট ঠিক আছে, বাচ্চা 100% ফিনান্সিয়াল গার্জিয়ান পাবে। এখন আমি টাকা দিয়ে যাচ্ছি, ম্যাচিউর হলে আমি টাকা পাবো, এই টাকা দিয়ে আমি বাচ্চাকে বিদেশে পড়ালেখা করাবো, অথবা তার বিয়ের ক্ষেত্রে কাজে লাগাবো, অথবা তাকে হায়ার এডুকেশনের জন্য কাজে লাগাবো, এটা কাজে লাগাতে পারি। কিন্তু ইন্স্যুরেন্সের যেই মূল যে থিমটা, সেটি হলো তার বাচ্চার ফিনান্সিয়াল গার্জিয়ান, সেকেন্ড গার্জিয়ানকে। এইটা হলো মানে ধরুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে দেখা যায় কি আল্লাহ না করুক, যদি দেখা যায় কি একটা লোক এক বছরে 1,20,000 টাকা পেমেন্ট করলো, সে হয়তো 10 লক্ষ টাকা বিমা অঙ্ক সে দিয়ে যেতে পারে না, পেমেন্ট করতে পারে না, 1 লক্ষ পেমেন্ট করে সে পৃথিবী থেকে চলে গেছে অথবা প্যারালাইজড হয়ে গেছে, এখন সে আর পেমেন্ট করতে পারতেছে না, অথবা সে তার পৃথিবীতে নাই। তাহলে বাচ্চার ফিনান্সিয়াল গার্জিয়ান কে হলো? একটা ইন্স্যুরেন্স কোম্পানি, মানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এখন এই বাচ্চা কিন্তু বাচ্চা নামে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হবে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে সে 10,000 টাকা মানে বিমা অঙ্কের 1%, মানে 10 লাখ টাকার 1%, যদি এটা 5 লক্ষ হইতো তাহলে ও 5,000 টাকা হইতো। এখন 10 লক্ষ টাকা যেহেতু বিমা অঙ্ক ছিল, 10 লাখ টাকার 1% 10,000 টাকা করে সে শিক্ষাবৃত্তি পাবে, এবং বাবা যে টাকাটা তার বাচ্চার নামে জমা দিত গার্জিয়ান হিসাবে, এইটা আবার ফিনান্সিয়াল প্রতিষ্ঠান মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা জমা দেয় বাচ্চার বাবার অবর্তমানে। তখন দেখা যায় কি বাচ্চা একদিকে শিক্ষাবৃত্তি পাচ্ছে 10,000 টাকা, আবার 10,000 টাকা পাচ্ছে কি বলে তার ইনস্টলমেন্টটা পাচ্ছে। এক সময় যখন ম্যাচিউরড হয়ে যায় 10 বছর পরে, বাচ্চা কি পাচ্ছে, একটা কি বলে ওই শিক্ষা বিমার মাধ্যমে সে একটা ম্যাচিউরড অ্যামাউন্ট পাচ্ছে, প্রফিট শো, একটা হ্যান্ডসাম প্রফিট শো। বাবা যে টাকাটা পাওয়ার কথা ছিল, বাচ্চা তার হাতে এটা পাইলো।
শুরুতে বাবা না থাকার পরও সে যে পাচ্ছে 10,000 করে শিক্ষাবৃত্তি, এটা দিয়ে তার পড়ালেখার খরচ চলতেছে, তার দৈনন্দিন কাজ চলতেছে এবং তার অ্যাকাউন্টে ঢুকতেছে, এটা কিন্তু কারো হাতে যাচ্ছে না, বাচ্চার অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে এই যে একটা সিকিউরিটি ফিনান্সিয়াল গার্জিয়ান হিসাবে, এটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো ফিনান্সিয়াল সংগঠন অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট দেখাতে পারবে না যে ভাই তোমার বাবা বেবির যদি মানে সমস্যায় পড়ে যায় আমরা এইভাবে দেখবো। এটা কিন্তু এই প্ল্যানটা কিন্তু কেউ দিতে পারে না। এই স্বপ্নটা কে দিতে পারে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারে বিধায় আমরা কিন্তু এটা লাইফ ইন্স্যুরেন্সটাকে একটা স্বপ্ন তৈরি করে তার হাতে দিই। তখন একটা মানুষ এটাকে ওন করে যে না এটা আমার বাচ্চার জন্য করলাম, তাইলে এবং কমিটমেন্ট ঠিক আছে, সার্ভিস ঠিক আছে, তাহলে বাবা কখনো একটা একটা ভোগে না যে আমি যদি না থাকি আমার বাচ্চার কী হবে, এই চিন্তাটা তার থাকে না। যেহেতু এটা এত বড় একটা জিনিস সেল করতে হয়, এত বড় একটা স্বপ্ন, বাবার এত বড় একটা মানে বাচ্চার একটা অধিকার সেল করবেন আপনি, এটা যদি সঠিকভাবে না বুঝে সেল করেন তাহলে আপনি তো উল্টাপাল্টা কথা বলে টাকাটা তার কাছে নিয়ে আসলেন, বাবাও বুঝলো না, বাচ্চাও জানলো না, কোম্পানিও বুঝলো না। তাইলে এখানে কোম্পানি এবং টিম লিডার যিনি টিম চালাচ্ছেন তারা কিন্তু প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি হইতে হবে যে আমি আসলে আসলে কী সেল করতেছি। প্রতিটা প্রোডাক্টে কিন্তু নিড বেস প্রোডাক্ট ইন্স্যুরেন্সের মধ্যে, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কোনো প্রোডাক্টে আমি বলবো না যে এটা দরকার নাই, কারণ প্রতিটা প্রোডাক্টেই মানুষের অধিকার আমি বলবো। এটা একটা আইপিএসের মতো, ইন্স্যুরেন্সটাকে আমি আইপিএসের মতো বলি যে এখন বাতি জ্বলতেছে, ভালো লাগতেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আইপিএস যদি সাপোর্ট না দেয় তাহলে এটা অন্ধকার হয়ে যাবে, তখন কে আপনাকে সাপোর্ট দেবে? আইপিএস। ঠিক ইন্স্যুরেন্সটা একটা আইপিএসের মতো। তাইলে দেখা যায় কি, তাহলে আপনার এইটার ব্যাপারে যে এইটা কী সাপোর্ট দিবে, কীভাবে দিবে, এইটা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে একটা কাস্টমারকে আপনি কী বলবেন, একটা দেশকে আপনি কী দিবেন? এই যে সার্ভিসটা দিচ্ছেন সমাজে, আপনি সোশ্যাল সিকিউরিটি ডেভেলপ করতেছেন ইন্স্যুরেন্সের মাধ্যমে, এইটা আপনাকে আগে ক্লিয়ার হইতে হবে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শুধুই একটা সঞ্চয় না, এটা একটা আইডিয়া, তার একটা জীবনের স্বপ্ন, বাচ্চাকে সেভ করার একটা স্বপ্ন, নিজের লাইফকে সেভ করার একটা স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করার একটা স্বপ্ন, নিজের ক্রাইসিস মুডে বেঁচে থাকার একটা স্বপ্ন সেল করা তো সহজ না। এই জন্য একটা সত্যিকারের স্বপ্ন যদি সেল করতে চান তাহলে সত্যিকারের একটা ট্রেনিং লাগবে আপনার। এই জন্য আমি বলবো যে এইটার মাধ্যমে আমি আমার প্রতিনিয়ত আমার টিমে ট্রেনার তৈরি হচ্ছে, আমার টিমে প্রতিনিয়ত ট্রেনিংয়ের আয়োজন করতেছি, কোম্পানি আমাকে আয়োজন করতে হেল্প করতেছে, আমার টিমের এইরকম প্রায় 100 জনের মতো ট্রেনার তৈরি হয়ে গেছে, তারা সারা বাংলাদেশে প্রতিনিয়ত, আজকেও আমার প্রায় সারা বাংলাদেশে প্রায় 30 থেকে 40টা এলাকায় ট্রেনিং চলছে। প্রতিদিন আমি অ্যাভারেজে মিনিমাম 50টা ট্রেনিং আমার হয় আমার টিমের মধ্যে। এমনি তো আর সব কিছু হবে না, এইটাতে একটা পরিকল্পনা লাগে এবং প্রপার গাইডলাইন লাগে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এবং সত্যিকার অর্থে লাইফ ইন্স্যুরেন্সটা মানুষের কাছে বোঝাতে গেলে এবং তাদের যে কেন এটা প্রয়োজন, তখন আপনাকে অনেক বেশি প্রশিক্ষিত হতে হবে, এবং আপনার এই সেলস টিমের যারা সংগঠনে আছে তাদেরকে প্রশিক্ষিত হতে হবে। আর সেই কারণে এই প্রশিক্ষণটার দরকার। এবং আপনি যেমনটি বললেন যে দিনে এরকম দেখা যায় যে 10টা 15টা 20টা ট্রেনিং আপনার আয়োজন হয়, কখনো কখনো 50টা হয় একসাথে সারা দেশে, তাহলে তো মাসের হিসাব করে আর লাভ নেই। তার মানে যথেষ্ট প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আপনি একটা স্ট্রং সংগঠন তৈরি করেছেন, এবং প্রতিনিয়ত এই প্রশিক্ষণগুলোকে কন্টিনিউ করে আপনি সংগঠনের বেসমেন্ট ফাউন্ডেশনকে আরও স্ট্রং করছেন। এবং লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা দরকার দেশব্যাপী, এবং লাইফ ইন্স্যুরেন্স কেরিয়ারটা যে একটা সত্যিকারের ভালো কেরিয়ার হতে পারে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, সেটা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আপনি করে যাচ্ছেন। মিস্টার আজিম, অনেক চমৎকারভাবে আমরা আলোচনা করছিলাম অনেক বিষয়গুলো নিয়ে। আমি যে বিষয় নিয়ে আপনাকে এখন ডিসকাশনে যাব সেটি হচ্ছে, আপনি জানেন, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশে এখন ব্যাংক সহ বিভিন্ন কর্পোরেট সেক্টরে যে জব ইনসিকিউরিটি চলতেছে, আসলে কোথাও জবের গ্যারান্টি নেই এমন মনে হচ্ছে। ইভেন ব্যাংকেও কিন্তু ব্যাংকের যারা জব সেক্টরে রয়েছেন তারাও কিন্তু ইনসিকিউরিটিতে আছেন। পাশাপাশি বাংলাদেশে প্রতি বছর 8 থেকে 10 লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, বেকারত্বও বাড়ছে, অলরেডি আগে থেকে এক্সিস্টিং বেকারত্ব রয়েছে বাংলাদেশে। তো আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনি সোনালী লাইফে এই জীবন বীমা সেক্টরে যে ক্যারিয়ার তৈরি করেছেন, এখানে আপনার জব সিকিউরিটিটা কেমন, এবং আপনি যদি অন্য কোনো পেশা থেকে জীবন বীমাতে লোকজনকে আসার আহ্বান করেন তাহলে কি এমন জব সিকিউরিটি এখানে আছে যেটা থেকে অন্যরা, ইভেন ব্যাংক থেকেও যারা ব্যাংকে জব ইনসিকিউরিটিতে আছে বা অন্যান্য সেক্টরে যারা ইনসিকিউরিটিতে আছে, কি এমন এখানে সিকিউরিটি আছে যেটা ফিল করে মানুষ এখানে আসতে পারে? আপনি যদি এটা একটু, বা আপনি নিজে জব সিকিউরিটিটা ফিল করছেন কিনা, আপনি আপনার জায়গায় সিকিউরড কিনা, এই জবে সিকিউরড কিনা? অফকোর্স, আসলে এটাকে 100% জবও বলা যায় না, এটা বিজনেস আর জবের একটা দ্বৈত একটা জিনিস।
আমি তো এখানে আমি যেটা বুঝি যে লাইফ ইন্স্যুরেন্স যেহেতু সংগঠন বেস বিজনেস, এখানে সিকিউরিটি হলো আপনার এই সংগঠন। এখন সংগঠন যদি ভালো করে আপনিও ভালো করবেন, সংগঠন খারাপ করলে আপনার খারাপ অবস্থা হবে। এখন সংগঠন যদি ভালো করার যদি কোনো ভালো সিস্টেম থাকে, তাহলে আপনার সংগঠন অবশ্যই ভালো করবে। আপনার যদি নিয়ত পরিষ্কার থাকে, আপনার যদি ভিশন ক্লিয়ার থাকে, আপনি ভালো করবেন। এখন আমি সিকিউরিটি ফিল করতেছি কী কারণে? কারণ আমার সংগঠন ভালো, আমার কোম্পানি ভালো, আমার কোম্পানির কমিটমেন্ট আছে। এখন যদি আমি আমার টিম একটা বিশাল একটা টিম তৈরি করলাম কিন্তু কোম্পানিতে কমিটমেন্ট নাই, তাহলে কিন্তু আপনার ইনসিকিউর ফিল করবেন। কারণ আপনার কাস্টমার ভালো না থাকলে আলটিমেটলি মালিক হলো কোম্পানির মালিক কি? কাস্টমারই কোম্পানির মালিক। কারণ কাস্টমারই কোম্পানিকে চালাবে, কাস্টমারই কোম্পানিকে টাকা দিবে। কোম্পানি কাস্টমার টাকা দিয়ে চলে, কোম্পানি কাস্টমার টাকা দিয়ে প্রফিট করে, আজকে কোম্পানি বড় হচ্ছে। তাহলে এখানে কাস্টমার বান্ধব না হইলে আপনার কোম্পানি তো ঠিক থাকবে না। আর কোম্পানি যদি আপনাকে কমিটমেন্ট ঠিক রাখে, আপনিও যদি আপনার টিমের সাথে কমিটমেন্ট ঠিক রাখেন লিডার হিসাবে, তাহলে অটোমেটিক দেখা যায় কি আপনার সিকিউরিটি এমনি হবে। এখানে তো একা কোম্পানিও আপনার সিকিউরিটি দিতে পারবে না, আপনিও আপনার সিকিউরিটি রাখতে পারবেন না। যদি কোম্পানি রাখতে হবে, আপনারও রাখতে হবে। এজন্য আমি আমাকে 100% সিকিউর ফিল করতেছি। কেন? কারণ আমি আমার কাস্টমারকে কখনো গত 8 বছরের ইতিহাসে আমি কাউকে কোনো কাস্টমার আমাকে এসে অভিযোগ দেয় না যে তোমার কোম্পানি আমাকে এইভাবে প্রতারিত করলো কেন, অথবা কেউ আমাকে একটা কোয়েশ্চেনের আওতায় নিয়ে আসে নাই। যেখানে লাইফ ইন্স্যুরেন্সে মানুষ ঘর থেকে বের হতে পারে না যারা 5 বছর থাকার পরে। আমার ইতিহাসে আমি অনেক দেখছি যে লোকজন আসা লাইফ ইন্স্যুরেন্স কেরিয়ার চেঞ্জ করে এলাকা ত্যাগ করতে হয়েছে। অনেক মসজিদের ইমাম অনেক বড় বড় কোম্পানি জয়েন করে তারা মসজিদের ইমামতি শেষ হয়ে গেছে। আছে না এরকম অনেক কেস? তাহলে সিকিউর না কেন? সিকিউর হইতে হবে দ্বৈত চেষ্টা। এটা কোম্পানির ম্যানেজমেন্টের চেষ্টা থাকতে হবে যে এই লোকটাকে নিয়ে আসছি, এই লোকটাকে সঠিক সাপোর্ট দিতে হবে তার কাস্টমারকে। আবার আপনাকে এখন আপনার ভালো কোম্পানি ভালো, কিন্তু আপনার যদি লিডারশিপ ভালো না থাকে, দুইটা কিন্তু আপনার ইয়েতে সিকিউর হইতে গেলে লাগে। আর আমি বাংলাদেশে যেটা দেখতেছি যে বাংলাদেশে যেহেতু ব্যাংকিং সেক্টরে একটু মানে একটু মন্দাভাব যাচ্ছে অনেক জায়গাতেই, যারা অনেক বড় কেরিয়ার তৈরি করতেছে, এবং প্রতিনিয়তই আমি পত্রিকা খুললেই দেখি যে এত হাজার লোককে চেক করা হয়েছে অমুক ব্যাংক থেকে। আমার কাছে খুব খারাপ লাগে, কারণ এইটা আসলে এইরকম আমি কখনো কাম্য না আমার। কিন্তু এখন তারা যাবে কোথায়? অথবা বিশাল বেকার গ্রুপ এটা যাবে কোথায়? লাইফ ইন্স্যুরেন্সটা যেহেতু একটা সংগঠন বেস কাজ, এবং এখানে যেহেতু কেরিয়ার তৈরি করার সুযোগ আছে, এই প্রোডাক্টটা তো শেষ হওয়ার প্রোডাক্ট না, এটা হলো রিসাইকেলিং প্রোডাক্ট। আমি আজকে একজন কাস্টমার একটা শিক্ষা বিমা নিলাম, কালকে আমি একটা 5 কিস্তি বিমা নিতে পারি। আমার মনে হয়েছে যে আমার 4 বছর পরে যে আমার একটা পেনশন বিমা নেওয়া দরকার। আমার দেখা যায় কি পরবর্তী জেনারেশন এসে বললো যে ভাই আমি ওই বিমাটা নিব। প্রতিনিয়ত মানে যেমন ক্লাস 1 খালি হয়ে গেলে ক্লাস 1-এ তো নতুন স্টুডেন্ট আসবেই। মানে ও লেভেলে এবার পরীক্ষা দিয়ে পাস করে স্কুল থেকে বেরিয়ে গেছে, আবার নতুন করে ও লেভেলে ভর্তি হয়েছে। এটা তো স্বাভাবিক। এই ইন্স্যুরেন্সটা হলো এরকম যে প্রতিনিয়তই আপনাকে এই মানে নতুন লোক আসবে, নতুন কাস্টমার আসবে। আপনার এখানে মানে হারানোর কিছু নাই। আপনি কত টাকা ইনকাম করবেন, কত ভালো থাকবেন, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। যদি এমন হইতো যে না আপনাকে HR থেকে মাত্র 10 জন নিয়োগ করে দেওয়া হয়েছে, আপনি 10 জন কর্মী নিয়ে আপনি একটা টিম তৈরি করেন, তাইলে আপনার এটা একটা কিন্তু কন্ডিশনাল। কিন্তু আমি কিন্তু আনকন্ডিশনাল অবস্থায় আছি। আমি কিন্তু সারা বাংলাদেশে যদি 50,000 লোক নিয়ে কাজ শুরু করি, আমার কোনো বাধা নাই। তাহলে আমার সিকিউরিটি কিন্তু আমি নিয়ে আসতে পারি। এমন না যে আমাকে বলছে যে 10 জনকে নিয়ে পারেন নাই, তাহলে তো আপনি পারেন নাই। আমাকে বলছে যে ভাই আপনি যদি 10 জন নিয়ে না পারেন, আরও 20 জন নিয়োগ করেন, তাদের থেকে বের করেন, সঠিক মানুষটাকে বের করেন, সঠিক লিডারটাকে বের করেন। আমি কিন্তু এইভাবেই কিন্তু কাজটা করি, এবং এখানে ইন্স্যুরেন্সের কাজটা কিন্তু এইভাবে হয়। সংগঠন বান্ধব হওয়াতে তার সিকিউরিটিটা তার নিজের কাছে। বুঝতে পারছি? তাহলে এখন দেখা যায় কি আমি এই জন্য বাংলাদেশে যারা বেকারত্ব অবস্থায় আছে, অথবা পাশাপাশি কেউ কিছু ইনকাম করতে চাচ্ছে, তার একটা ভালো সেক্টর খুঁজতেছে, সবচেয়ে তার জন্য লুক্রেটিভ সেক্টর আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। কারণ এখানে বিশাল সুযোগ। বাংলাদেশে মাত্র 4% লোকও এখনও ইন্স্যুরেন্সের আওতায় আসে নাই। 96% লোক একেবারে মানে এটা হিউজ। আগামী 50 বছরও এটা শেষ হওয়ার মতো না। যে শেষ হবে না কেন? কারণ প্রতিনিয়ত জেনারেশন বাড়তেছে, প্রতিনিয়ত জেনারেশন আসতেছে, প্রতিনিয়ত মানুষের ম্যাচিউর হচ্ছে, প্রতিনিয়ত নতুন করে পলিসি হচ্ছে। তাহলে মানুষের তো এখানে নাই, মানে কখনো কোনো শেষ হওয়ার কিছু নাই। অনেকে এটা ভাবতে পারে যে মাথা পিছু ইন্স্যুরেন্স করলে একসময় ইন্স্যুরেন্স শেষ হয়ে গেলে আমরা পরে কী করবো। এখানে এই সিস্টেম তো এটা না, এটা তো এই সিস্টেম না। এটা হলো তার প্রয়োজনে সে নিবে, নতুন জেনারেশন আসবে তার প্রয়োজনে সেটা নেবে, আবার যার ম্যাচিউর হবে সে আবার নতুন করে নেবে, যার একটা আছে সে আরও 3টা নেবে, নিতেই পারে। আর যতটুকু আসলে দেখি বা অবজারভেশনে যেটা পেয়েছি, যে এত বেকার থাকার পরেও এবং চাকরির আশায় কিন্তু মানুষ অনেক সময় নষ্ট করে, তারপরেও ইন্স্যুরেন্সে আসতে চায় না। হ্যাঁ, এবং বছরের পর বছর দেশের বাইরে যাওয়ার জন্য রিস্ক নিয়ে চেষ্টা করতে থাকে, তবুও ইন্স্যুরেন্স সেক্টরে আসতে চায় না। আসলে সত্যিকার অর্থে আপনার কথা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন একটি প্রচুর সম্ভাবনাময় সেক্টর। এখানে অনেক সম্ভাবনা রয়েছে ভালো কেরিয়ার করার, ভালো সংগঠন তৈরি করার, এবং সম্ভাবনা রয়েছে জীবনের স্বপ্নগুলো পূরণ করার। কিন্তু যেটি মুখ্য বিষয় সেটি হচ্ছে যদি কেউ
এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে ক্যারিয়ার হিসেবে বাছাই করতে চায়, আই থিঙ্ক আমার মনে হয় তাকে ওই জিনিসটা ভেরিফাই করতে হবে যে কোথায় তার ক্যারিয়ারটা শুরু করলে সে এখানে সিকিউর থাকবে। এই জিনিসটা তাকে বাছাই করতে হবে, কারণ সংগঠন তৈরির ক্ষেত্রে সিকিউরিটি, গ্রাহক বেজের ক্ষেত্রেও সিকিউরিটি, প্রিমিয়াম কালেকশনের ক্ষেত্রে সিকিউরিটি, সিস্টেম এমন একটা জায়গায় তাকে সিদ্ধান্ত নিতে হবে যেখানে সে কখনোই ইনসিকিউরিটিতে পড়বে না। তো যারা আসলে এখনও বেকারত্ব অবস্থায় আছেন এবং যারা জব ইনসিকিউরিটিতে আছেন বিভিন্ন সেক্টরে, আমার সাজেশন থাকবে যে যদি কখনও তারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আসার সিদ্ধান্ত নেন, তারা যেন অবশ্যই এটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেন যে কোন জায়গায় গেলে, কোন প্রতিষ্ঠানের সাথে গেলে সে এখানে জব সিকিউরিটিটা পাবে, প্লাস হচ্ছে ক্যারিয়ার সিকিউরিটিটা পাবে। তো এটা থাকবে তাদের প্রতি আমার একটা সাজেশন। মিস্টার আজিম, আমরা অনেক চমৎকার কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে আমরা যা আপনার কাছ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে যা পাচ্ছি, আপনি একজন বড় সংগঠক, একজন বড় লিডার এবং একটা বিশাল সেলসের বেজ আপনি তৈরি করেছেন এখানে এসে। আর আমি যদি বলতে চাই যে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন এবং যত বড় সংগঠন আপনার রয়েছে, সেটির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে 5 থেকে 10 বছর পর কোথায় দেখতে চান এবং এই সংগঠনকে আপনি কিভাবে কর্পোরেট ক্যারিয়ারে এগিয়ে নিতে চান, যদি একটু বলুন। আসলে মানে আমি তো এখানে কখনো আসি নাই যে কোম্পানিকে লিড দিব, আমি আসছি সংগঠনকে লিড দিব। যে জন্য আমার কখনো তো প্ল্যান নাই যে কোনো কোম্পানির এমডি হব, এরকম কোনো প্ল্যান নাই। এখন একটাই জিনিস আছে বাংলাদেশে লিড দেওয়ার জন্য, যে আগামী 10 বছর পরে আমি দেখতে চাই আমার সংগঠনটা আরও 100 গুণ বড় হোক। আমি আমাদের কোম্পানির টার্গেট এই বছর 1000 কোটি টাকা, 5 বছর পরে আমি আমার কাছে ফিল করি যে আমার সংগঠনের মাধ্যমে যেন এটা 5000 কোটি টাকা হবে। কারণ এখানে তো মানে কোনো বাধা নাই, কারণ এখানে তো কোনো এটা ইন্স্যুরেন্স করাটা মানে একটা লোকের তো খরচ করানো না, এটা একটা সঞ্চয়। হয়তো বা তার টাকাটা এই সেক্টরে আছে, এখন তাই সে এই সেক্টরে নিয়ে আসছে, এটা তো আর খরচ হচ্ছে না। যে কারণে এখানে খুব বড় মানে একটা হিউজ টাকা ঢুকলেও এটা তো অবাক হওয়ার কিছু নয় যে টাকাটা তো অনেক খরচ হচ্ছে না, তো এটা তার সঞ্চয় হচ্ছে, এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার হচ্ছে। যে কারণে এখানে মানে ইচ্ছা করলে মানে আমি সোনালী লাইফকে দেখতে চাই যে বাংলাদেশে যাতে সোনালী এখন যেভাবে মানে কমিটমেন্ট নিয়ে আসতেছে, আগামীতে আমি আমার চোখে দেখা গত 5 বছরে তারা অনেক টেকনোলজির ডেভেলপ করছে, দিনে দিনে প্রতিনিয়ত আমাকে আপডেট দিচ্ছে, আপডেট সিস্টেম নিয়ে আসতেছে আমার কোম্পানির সামনে। ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে আমি মনে করি যেখানে যে দেশে বাংলাদেশি আছে, মালয়েশিয়াতে, দুবাইতে, কি বলে সৌদি আরব, বিভিন্ন দেশে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা করা যাবে ওইখানে করবে। যেভাবে ব্যাংকগুলো শাখা করলো, ঠিক ইন্স্যুরেন্সের শাখা আমরা ওইখানে করব। আমাদের ওইখানেও লিডারশিপ তৈরি হবে। তাহলে দেখা যায় কি আমরা মাল্টিনেশনাল কোম্পানি হিসেবে ফিউচারে দেখবো নিজেকে, যে না আমরা শুধু দেশে না, দেশের বাইরে, দেশে গন্ডি ছাড়িয়ে বাইরেও চলে যাচ্ছি। এই জিনিসটাই আসলে আমার স্বপ্ন, যে আমি তো আসলে এখন নিজেকে নিয়ে আর স্বপ্ন দেখি না, আমি আমার দেশকে, আমার টিমকে নিয়ে স্বপ্ন দেখি। যে কারণে আমি অনেক বড় স্বপ্ন দেখি। আমি যখন নিজেকে নিয়ে যদি দেখতাম তাহলে আমার স্বপ্নটা হয়তো বা ছোট্ট একটা স্বপ্ন হইতো। এখন আমি আর আমাকে নিয়ে দেখি না, এইটা এখন আমার হয়ে গেছে মানে মানে কি বলবো, ইনফিনিটিতে চলে গেছে। এই জন্য আমাকে আসলে স্বপ্ন বললে অনেকে বলতে পারে, আমাকে পাগলও বলতে পারে। ঠিক আছে, আমি এই স্বপ্নটা না হয় আরেকদিন বলবো। ঠিক আছে, আমি চাই মানে যতটুকু মানুষ বুঝবার দরকার অতটুকু আমি হয়তো বলতে পারছি। এটা আর কি। নতুন যারা রয়েছে FAUM, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন, যে তারা আসলে কিভাবে কাজ করলে একটা বড় সংগঠন এবং একটা বড় সেলস বেস তৈরি করতে পারবে বলে আপনি মনে করেন? নতুনদের জন্য আপনার বার্তাটা কি হবে? এটাই বলবো যে ইন্স্যুরেন্সের, যেহেতু আমি যখন কাজটা শুরু করি তখন আমি কিছু দেখাইতে পারতাম না, শুধু বলতে পারতাম যে আমাদের কোম্পানি এটা করবে, ওইটা করবে। এখন অনেক কিছু দেখানোর আছে। 1,20,000 প্লাস কাস্টমারকে রাইট টাইমে টাকা দিয়ে দিচ্ছে গত 12 বছরে, মানে রাইট টাইমে ক্লেম সেটেল করছে। মানে কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি এখন কি বলে এই মানে শত কোটি টাকা কোম্পানি কাস্টমারকে 1 মাসে দিয়ে দিচ্ছে। কাস্টমার যত টাকা দেয় তার চেয়ে বেশি টাকা কাস্টমারকে দিয়ে দিচ্ছে কোম্পানি, তার ম্যাচুরিটির কারণে হোক, ক্লেমের কারণে হোক। তাহলে এইটা আগে আমরা বলতাম, কিন্তু এখন আমরা বাস্তবে দেখাতে পারি। আমাদের কাছে অনেকগুলা মানে লজিক আছে যে কিভাবে সে মানে এখন সম্ভব। আগে তো আমরা বিশ্বাস করে কাজটা করতাম, এখন কিন্তু বিশ্বাস করার দরকার নাই, এখন প্রমাণ করে দেখাইতে পারি যে ভাই এই কারণে পারবো। এই যে এই জন্য নতুন একজন যদি কেউ নিজের ক্যারিয়ার তৈরি করতে চায়, একজন ইউনিট ম্যানেজার যদি চিন্তা করে না আমি ইচ্ছা করলে সারা পৃথিবীতে আমার টিমটাকে ছড়াই দিতে চাই, সে পারবে।
সে জুমের মাধ্যমে ট্রেনিং করে, সে তার বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে, সে বিভিন্ন অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে, সে এইটা খুব কঠিন কিছু না, যেখানে রকেট সায়েন্স করতে হবে, পাস করতে হবে, এটা না। এটা একটা সিম্পল কিছু লাইফ ইন্স্যুরেন্সের কিছু নলেজ নিয়ে, এবং তাকে একটা মানে ইন্স্যুরেন্সের জন্য যা যা জানা দরকার এটা নিয়ে সে শুধু কিছু মানে প্রতিদিন সে স্টাডি করে, মানে ইন্স্যুরেন্সের সাবজেক্টগুলো মানে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে সে, এবং ওই জিনিসটা যে যতটুকু জানলো তার টিমকে দিলে, তার টিমের মধ্যে বন্ডিংটা সে ঠিক রাখলে এবং তার বিশ্বাসটা দিলে যে না ভাই আমি তোমার সাথে আছি, তাহলে দেখা যায় কি প্রতিনিয়ত তার সাথে লোকজন তার আকর্ষিত হবে, অটোমেটিক তার সাথে কাজ করবে। এটা আসলে একটা আকর্ষণের ব্যাপার যে আপনার সাথে কেন একটা লোক কাজ করবে, আপনার ভিতরে কিসের এমন প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে হবে। একটা আপনি যদি এখন আপনি হয়তো বা জানি না আপনার ফোনটা কি, আপনি হয়তো বা আইফোন মানে 12-13 ইউজ করতেন, এখন হয়তো আইফোন 15 গেছেন। যদি একটা ফোনকে এত আপডেট করেন প্রতি বছর, তাহলে নিজেকে আপডেট করতে হবে না? তাহলে আপনার এখানে কিন্তু প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে আরও বেশি ট্রেন্ড আপ হইতে হবে, আপনাকে আরও বেশি ট্রেন্ড আপ করতে হবে সবাইকে। তাহলে এইভাবে কিন্তু আপনি একজন লোক আসলে তার বন্ডিং ঠিক রেখে ট্রাস্ট এবং সার্ভিস কমিটমেন্টের মাধ্যমে এবং আপনার টিমকে কনসিস্টেন্সি উপায় সার্ভিস দিয়ে কিন্তু আপনি একটা বড় সংগঠক হতে পারেন। এখানে আমার চেয়ে 1000 গুণ বড় হতে পারে সে, আমি এটা ফিল করি। এখানে অনেক সুযোগ আছে, এখন অনেক দেখানোর অনেক কিছু আছে যেটা আগে দেখাইতে পারতাম না। ওয়েল, দিস ইজ ভেরি গুড। আই থিঙ্ক যারা নতুন, যারা এফ হিসেবে আছেন, যারা বিএম হিসেবে আছেন, ওরা যদি আপনার এই সাজেশনগুলোকে ফলো করে, তারাও একদিন নিশ্চয়ই অনেক বড় সংগঠক হবেন। আর এখানে সুযোগ রয়েছে সবার জন্য সমান। অনেকেই মনে করে যে আমি এখন আসলাম, আমি আরও 7 বছর আগে কেন আসলাম না, আমি আরও 5 বছর আগে কেন আসলাম না। বাট ওরা মনে করে যে তাহলে তো আমার আর চান্স নাই, যারা আগে এসেছে তাদের হয়তো। কিন্তু আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করবেন যে এখন যারা আসছে তাদের কি চান্স শেষ, নাকি ওদের জন্য কেরিয়ার সবটা পড়ে আছে? আমি বললাম না, তারা আমার চেয়ে 1000 গুণ বেশি বড় সংগঠকের সুযোগ আছে। কারণ এখন আমাদের মতো অন্ধকারে কাজ করার সুযোগ নেই যে আমি বিশ্বাস করে কাজ করতে হবে, এখন কিন্তু বিশ্বাসের কোনো সুযোগ নেই। আপনাকে প্রমাণ দিতে পারবেন সবাইকে, একজন কাস্টমারকে বলতে পারবেন ভাই যেহেতু কাস্টমার রাইট টাইমে টাকা পাইছে, গত 12 বছরে একজনও ফেইলুর হয় নাই, একটা তো কমিটমেন্ট ব্রেক করে নাই, এটা তো প্রমাণ আছে। এটা তো এমন না যে আপনাকে বলবেন যে ভাই আমারটা করবে, সিস্টেম লক্ষণ দেখাইতে হবে না, এখন কিন্তু প্রমাণ দেখাইতে পারবেন। তাইলে এখন এই জন্য আমি বলবো যে এখানে সুযোগ আছে। এখন যেহেতু আগে ছিল আমার সময় হয়তো 50টা ব্রাঞ্চ ছিল, এখন আমাদের প্রায় 250 ব্রাঞ্চ আছে, আর সামনে আর অনেক ব্রাঞ্চ হবে। সে ইন ফিউচারে অনেকগুলো ব্রাঞ্চ বিভিন্ন এলাকায় করতে পারবে, যেখানে যেখানে এখনও বিজনেসটা রান করে নাই, হয়তো বা সংগঠনটা তৈরি হয় নাই, ওখানে তৈরি করতে পারবে। এবং মানুষ যেহেতু ইন্স্যুরেন্সের মার্কেট অনেক বড়, বাংলাদেশের কোনো প্রোডাক্টের মার্কেট এত বড় না যতটুকু না বড় লাইফ ইন্স্যুরেন্সের মার্কেট। আমি এটা একটু আগেও বলছি কথাটা, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। বাংলাদেশের মার্কেট অনেক বড়, এখানে আপনাকে আনলিমিটেড কাজ করার সুযোগ আছে। আমি কয়েকদিন আগে যখন মালয়েশিয়াতে বিজনেস পারপাসে গেলাম, গিয়ে দেখলাম মালয়েশিয়া যদি আমি আগামী 5 বছরও কাজ করি, যেই পরিমাণ বাংলাদেশি আছেন তাদের 2 মিলিয়ন, তাদেরকে আমি 50%ও কিছু করতে পারবো না। তাহলে আমি দেখেন আমার এলাকা বাদ দিয়ে, আমি আমার দেশ বাদ দিয়ে যদি বিদেশে চলে যাই, আমার শেষ করতে পারবো না। তাহলে কি পরিমাণ অপরচুনিটি মিডল ইস্টে, আমি আমাদের কাজের এত বড় ক্ষেত্র, আমি অবাক হয়ে যাই। মানে আমি চিন্তা করি যে মানুষকে কত সিকিউরিটির আওতায় নিয়ে আসা যায়, কত সুন্দর একটা জিনিস। এটাতে আসলে মানে একটা সঠিক ধারণাটা যদি নিতে পারি, তাহলে এখানে কেউ মানে সবাই গেইন করবে, কাস্টমারও গেইন করবে, এজেন্টও গেইন করবে, কোম্পানিও গেইন করবে, দেশ তো অবশ্যই গেইন করবে সাথে। ডেফিনেটলি। আর আসলে এমনটি হওয়া উচিত। মিস্টার আজিম, আপনার সাথে যত কথা বলছি, আপনার এক্সপিরিয়েন্স যত জানছি, আই থিঙ্ক এটা আমাদের দর্শকদের জন্য সত্যিকার অর্থেই আমাদের আজকের এই এপিসোড অনেক বেশি কাজে লাগবে। কারণ আপনি এখানে 7 বছরে আপনি যা করে দেখিয়েছেন, এটা সত্যি অভাবনীয় এবং এটা বৈপ্লবিক। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, এখন নতুনরা যদি কেরিয়ার বাছাই করতে চায়, কোনটাকে বাছাই করবে, জীবন বীমা না ব্যাংক? যদিও ব্যাংকে এখন সবার প্রায়োরিটি, তাহলে স্বপ্ন পূরণের জন্যে জীবনের আসলে অল্প সময়ে একটা ভালো কেরিয়ারের একটা স্টেজে পৌঁছার জন্যে কোনটাকে আসলে বাছাই করা উচিত, ব্যাংক নাকি জীবন বীমা? এটাতে বেশি অভিজ্ঞতা কেন, কারণ আমার বাবা ছিলেন ব্যাংকার। আচ্ছা আচ্ছা। ওনাকে মানে ওনার ব্যাংকার হিসেবে আমি ব্যাংকে অনেক বেশি পছন্দ করি। আমারও একসময় স্বপ্ন ছিল ব্যাংকার হব। রাইট। যে কোনো কারণে হোক আমি ব্যাংকে আর যাই নাই, আমার পড়ালেখা অন্য দিক দিয়ে চলে গেছে এবং আমার বিজনেস মুডে চলে গেছিলাম, তো এই জন্য দেখা যায় ব্যাংকে আর আসি নাই। কিন্তু আমি দেখলাম কি, আমার বাবা যখন ক্যারিয়ার তৈরি করে, উনি কিন্তু ওনার অভিজ্ঞতা যেটা শুনলাম, যে উনি মিনিমাম 15 থেকে 20 বছর কাজ করার পর একটা স্টেবল একটা জায়গায় আসছে। উনি প্রথমে মানে একজন নর্মাল অফিসার ছিলেন, এরপর কাজ করতে 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 একজন ব্রাঞ্চ ম্যানেজার হয়েছিলেন। এটা ওনার প্রায় 15 বছরের একটা জার্নি।
কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু জার্নিটা তো বড় না। রাইট, একটা লোক ইচ্ছা করলে কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে ওই 15 বছর জার্নিটাকে নিয়ে আসতে পারে। আচ্ছা, মানে আমি তো সোনালির কথাই বলি, আমি তো 3 বছরের মধ্যেই আমার এক জীবনে যা পাওয়া দরকার অনেক কিছু এখানে পাইছি। আমার জীবনে যত মানে ছিল, স্বপ্ন ছিল, অনেকগুলো ফিল আপ হয়েছে। কারণ এখানে একটা সুযোগ আছে, যেহেতু সংগঠনটা আপনার মাধ্যমে তৈরি হবে, এটা কোম্পানি রিক্রুট করে দিবে না আপনাকে হায়ার করে দিবে না, HR-ভুক্ত কেউ নিয়োগ হবে না, আপনি আপনার মতো করে নিয়োগ করবেন, আপনার অ্যাজ পার ইউর ক্যাপাসিটি আপনি করতেই পারেন, এটা আপনাকে কোনো বাধা নাই। কিন্তু আমার বাবা তো ব্যাংকার ছিলেন, উনাকে কিন্তু বলা হয়েছে যে তুমি যে এখন এই অফিসটা চালাচ্ছ, তোমার কাছে কিন্তু এই যে 10 জন আছেন, কি বলে এমপ্লয়ি আছেন, এদেরকে তারা বিভিন্ন কালচার থেকে আসছে, তাদেরকে নিয়ে তুমি তোমার যত রকমের ব্যাংকিং যেই সার্ভিসটা আছে এটা এনজয় করবা এবং ডিপোজিট আনবা। আমার বাবা কিন্তু এর বাইরে যেতে পারে নাই, যে কারণে উনি স্বপ্নটা ইচ্ছা করলে বড় করতে পারে নাই। কিন্তু আমি কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি লক্ষ্মীপুর চলে গেছি, আমার ইচ্ছা হয়েছে আমি দিনাজপুর চলে গেছি, আমার ইচ্ছা হলো আমি মালয়েশিয়াতে চলে গেছি, আমার ইচ্ছা হয়েছে আমি সৌদি আরবে চলে গেছি। যেখানে ইচ্ছা করছে সেখানে টিম তৈরি করছি। এখন যেখানে টিম তৈরি করি সব টিমই আমাকে হিট করে। এখন আমার বাবা দেখছি কি 4 বছর কাজ করছে, উনি প্রথম পোস্টিং ছিল ধরেন চিটাগাং, উনি কাজ করে আসছে, উনাকে একটা বিশাল একটা টিম তৈরি করে দিয়ে আসছে, ওইখানে এমপ্লয়ি তার কন্ট্রোলে আসছো। হঠাৎ করে উনি বদলে চলে আসলো সিলেটে। এখন সিলেটে তো উনি নতুন, যারা এমপ্লয়ি আছে তারা নতুন, কাস্টমারও নতুন, তাহলে চিটাগাং যে টিমটা তৈরি করে দিয়ে আসছে ওইটার যে সুবিধাটা আমার বাবা কিন্তু পাচ্ছে না। ওনার ওইখানে তো অনেক ডিপোজিট উনি রেখে আসছে, অনেক কাস্টমার রেখে আসছে, ওই কাস্টমারের যে বেনিফিট উনি কি পাইছেন? এখন সিলেটে এসে নতুন করে কাস্টমার বেস তৈরি করছে, নতুন করে এমপ্লয়ীদের সাথে বোঝাপড়া করতেছে যে কিভাবে এই সিলেটটাকে তৈরি করা যায়। সিলেট তৈরি করতে না করতে কিন্তু উনি বদলে গেছে ঢাকাতে। এই যে এইভাবে যে উনি সংগঠনটা কিন্তু আর ওনার হাতে নাই। সিলেটে তৈরি করলো, চিটাগাং তৈরি করলো। যদি এখন সিলেটের যে প্রফিটটা আছে, এই রয়্যালিটিটা যদি উনি পাইতো সিলেটে বসে, চিটাঙ্গের রয়্যালিটিটা সিলেটে বসে পাইতো, সিলেটের এবং চিটাঙ্গের রয়্যালিটি সে ঢাকায় বসে পাইতো, তাহলে কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে পারতো এবং খুব শর্ট টাইমে কিন্তু উনি একটা ভালো গেইন করতে পারতেন। কিন্তু উনাকে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হয়েছে এবং উনি কিন্তু এটাকে এনজয় করছে, বিদায় উনি ভালো করছে। আমি কখনো ব্যাংকে খারাপ বলবো না, ইন্স্যুরেন্সকেও খারাপ বলবো না। আমি বলবো যে আপনি দেখেন যে আমার তো এখন এমন একটা যুগে আসছে, এখানে আমাদের সময় কম, আমরা প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চাই। আগের মতো মানুষের একটা ধারণায় মানুষ থাকে না যে আমি 15 বছর পরে সফল হব, 20 বছরের মাথায় গিয়ে বিয়ে করব, এইরকম করে করে আমি আস্তে আস্তে আমার করবো, এটা না। এখন মানুষ চিন্তা করে যে আমার জীবনটা সংক্ষিপ্ত, আমি আমার এই বয়সের মধ্যে আমি হজ করতে চাই। আগে মানুষ করতো 70 বছর বয়সে হজ করতে যাইতো, রিটায়ারমেন্টের পরে হজে যাইতো, এখন হজে যায় কখন? 40 বছর বয়সে। তাহলে বুঝছেন তো মানুষ কত আগায় আছে। তাহলে তার ক্যারিয়ারও তো তার শর্ট করতে হবে। আমি যদি ইন্স্যুরেন্সের মধ্যে আসলে আমি 3 বছরের মধ্যে ক্যারিয়ারটা ডেভেলপ করে ফেলতে পারি, কিন্তু যে কোনো জায়গায় আমি একজন ডাক্তার হবো মনে করেন, ডাক্তার হলে কি হবে? ডাক্তারকে মিনিমাম এই ইন্টার্নি করতে একসময় 15 থেকে 20 বছরের পরে সে একজন প্রফেসর অথবা একজন অ্যাসোসিয়েট প্রফেসর হইলো, তারপর সে হয়তো একটা ভালো মানে চেম্বার নিয়ে বসলো, ভালোভাবে তার একটা চাকরি পাইলো। সে কিন্তু 15 বছর এই পড়ালেখার পরও 15 বছর কিন্তু সে করতেছে, স্ট্রাগল করতেছে। কিন্তু সোনালীতে কিন্তু স্ট্রাগল করে মাত্র 3 বছর থেকে 4 বছরের মধ্যে সে কিন্তু একটা বিশাল তার একটা মাইল ফ্লক তৈরি হয়, তার জীবনে একটা বিশাল একটা চাহিদা শেষ হয়ে যায়, যেটা আমার তো একটা টিম তৈরি হয়ে গেছে, আমার একটা সংগঠন তৈরি হয়ে গেছে, আমার মতো করে হয়ে গেছে। যেই জন্য দেখা যায় কি আমি টাইমের দিকে কম্পেয়ার করলে আমি বলবো যে একজনকে এখন লাইফ ইন্স্যুরেন্সে বেছে নেওয়া উচিত। আমার কথায় আমি একেবারে যথেষ্ট আমি মনে করি যে আমি ঠিক কথা বলতে পারছি। ওয়েল মিস্টার আজিম, যেহেতু আপনি অনেক বড় একজন সংগঠক, সংগঠনে যারা আসলে আপনি রিক্রুট করেন, যাদেরকে রিক্রুট করেন তারা আসলে সন্তানের মতো। তো ওই সংগঠনের প্রত্যেকটা ব্যক্তি যখন সফল হয়, যাদেরকে আপনি সফল করেন, ওই ফিলিংসটা তখন কি? আপনার ওই ফিলিংসটা কেমন কাজ করে? লাইক এ ফাদার, ওই জিনিসটা একটু এক্সপ্লেইন যদি করেন। এটা আসলে কি, যখন আমাদের সংগঠনে, যেমন আমার সংগঠনে যেমন এজিএম আছেন একজন মিজানুর রহমান, উনি ইন্টারন্যাশনালি এখন একজন এমডিআইটির মেম্বার। আমি কিন্তু এমডিআইটির স্বপ্ন তখন দেখি নাই। আমি যখন এখানে আসছি এবং সেও যখন আসছে তখন কিন্তু সে এমডিআইটির স্বপ্ন দেখে এখানে আসে নাই। এমডিআইটি মানে ওয়ার্ল্ড ওয়াইড যে $1 মিলিয়ন যে রাউন্ড টেবিল যেটা আছে, মানে ইন্টারন্যাশনালি যে রেকগনাইজড একটা সংস্থা, মানে সংগঠন, যেটা ইন্স্যুরেন্স যারা কাজ করে, ফিনান্সিয়াল সংগঠনে যারা আছে তাদেরকে নিয়ে আমেরিকা থেকে এটা মানে ইউএসএ থেকে এটার উৎপত্তি হয়েছে এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে পাশের দেশে ইন্ডিয়াতে অনেক এমডিআইটি মেম্বার আছে। আমাদের বাংলাদেশে আমার টিমে প্রথম একজন এমডিআইটি মেম্বার হইল মিজানুর রহমান সাহেব। তাহলে এই যে ওনার সফলতা দেখে কিন্তু আমি অবাক। আমি তো তাকে আনছিলাম ইনকাম একটা জেনারেট করার জন্য, তার একটা সোসাইটির একটা ব্যাকআপের জন্য, তার যে ফ্যামিলি ব্যাকআপের জন্য। এখন সে দেশ বিদেশে তার সুনাম চলে যাচ্ছে। এই যে একটা ফিলিংস, এটা তো আসলে এটা আমি যেমন আমার বাবা আমার ভালো কিছু দেখলে যেমন খুশি হয়, আমি আমার টিমের কোনো ভালো কিছু দেখলে আমি এরকমই খুশি হই।
যে সে এইরকম করতেছে। দেখেন আমাদের যে কোম্পানির সিইও আছে মঞ্জুর মোর্শেদ সাহেব, আমি ওনাকে নিয়ে আসছিলাম। উনি যখন আসছে তখন তো উনি আমার সাথে এফএ ছিলেন, যখন উনি এখন কিন্তু আমার চেয়ে ভালো পজিশন সোনালীতে চিফ অপারেটিং অফিসার, যিনি কোম্পানিকে লিড দিচ্ছে এখন। তাহলে এই যে ওনার সফলতা দেখে আমার ভালো লাগতেছে, যে আমার কাছে মনে হয় যে না, আমি মনে হয় একটা বিশাল কাজ করে ফেলছি। যদি ওনার মতো একজনকে না আনতাম তাহলে কি এই সিটটা কেউ দখল করতে পারতো? হয়তো বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হইতো। কিন্তু ওনার যোগ্যতা আছে, এরপর উনি এফএ হয়েছেন, ওনাকে ইউনিট ম্যানেজার হয়েছেন, এরপর ব্রাঞ্চ ম্যানেজার, এরপর হইতে এখন উনি চিফ অপারেশন অফিসার হয়েছেন, মানে সিইও হয়েছেন। এইটা একটা বিশাল ব্যাপার। এই জন্য আমি বলি যে আমার কাছে সবসময় এইগুলা মানে সাকসেসগুলা আমার কাছে ভালো লাগে। আমি চাই আমার টিম আমাকে ছাড়িয়ে যাক, এটা আমার সবসময় স্বপ্ন। এই কারণে আমার কাছে সবসময় ভালো লাগে। সত্যিকার অর্থে একজন ট্রু লিডার যেমন হওয়া উচিত, ট্রু লিডারের ফিলিংটা যেমন হওয়া উচিত, সেটাই আমরা আপনার কাছ থেকে আসলে জানতে পারলাম। সর্বশেষ আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে শেষ করব সেটা হচ্ছে, আর ইউ স্যাটিসফাইড উইথ দিস লাইফ ইন্স্যুরেন্স জব? আপনি নিজে এখানে স্যাটিসফাইড কিনা, বা কতটুকু স্যাটিসফাইড এই সেক্টরে লাইফ ইন্স্যুরেন্সে এসে? আমার পুরো সেশনে যেটা আমি বলছি, আমার কাছে মনে হয় যে আমার এটা আর বলার কিছু নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে হয়তোবা মানে আমি হয়তোবা অনেক কিছু হইতে পারতাম জীবনে। আমি যদি লাইফ ইন্স্যুরেন্সে না আসতাম তাহলে হয়তোবা আমি আমার জীবনে এতটা সুন্দর আমি দেখতে পারতাম না। একটা মানুষকে সফল করানোর মধ্যে যে কত আনন্দ, একটা কোম্পানিতে সফল কিছু করার মধ্যে যে আনন্দ, এটা তো এখানে না আসলে বুঝতামই না। আমাকে যদি এমন হইতো যে হইতাম আমি একজন ব্যাংকার, হইতাম একজন ডাক্তার, আমার লিমিট একটা থাকতো। কিন্তু এই যে একটা আনলিমিটেড একটা কিছু করার যে একটা প্ল্যান, যে একটা স্বপ্ন, আমি তো কখনো চিন্তা করি না যদি আমি যদি অনেক বড় লোকের সন্তান হইতাম, আমি কখনো তো এই বছরে 400 কোটি টাকা টার্নওভার আনবো, এইরকম স্বপ্ন আমি দেখতে পারতাম না হয়তো বা। কিন্তু এই সিস্টেমটা এত সুন্দর একটা সিস্টেম, আমার সংগঠন থেকে 400 কোটি টাকা বছরে যদি আসে, কোম্পানিতে টার্নওভার হিসেবে আসে, তাহলে দেখা যায় এটা তো এই সিস্টেম ছাড়া সম্ভব না, এই সংগঠন ছাড়া তো সম্ভব না, এই কে বলে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া তো সম্ভব না। তাহলে আমি একজন বড় উদ্যোক্তা হিসেবে নিজেকে ফিল করি। আমি অনেক উদ্যোক্তা বানাইতে পছন্দ করি। এই জন্য আমি মনে করি সবাই আমরা উদ্যোক্তা। এখানে কেউ কিন্তু চাকরিজীবী না, কেউ এখানে চাকরি করার জন্য আসে না, সবাই উদ্যোক্তা হওয়ার জন্য আসে, উদ্যোক্তা বানাইতে আসে। যদি আপনি উদ্যোক্তা হন আর উদ্যোক্তা বানান, তাহলে আপনার জন্য এই সেক্টরটা অবভিয়াসলি সুন্দর। এবং আপনি যদি কোনো স্বাধীন ভাই 9টা 5টা ডিউটি করতে কার না খারাপ লাগে, আমি জানি সবারই খারাপ লাগে। কিন্তু ব্রিটিশরা 200 বছর যা শিখে গেছেন যে তোমরা চাকরিটাকে প্রাধান্য দাও। যখন কেউ পড়ালেখা করে তার ভিতরে স্বপ্ন থাকে যে আমি একটা ভালো কোম্পানি চাকরি করব, মাল্টিনেশনাল কোম্পানি চাকরি করব, কিন্তু সে কখনো বলে না যে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি তৈরি করব। এটা কিন্তু সাহস পায় না, কারণ ব্রিটিশে এটা শিখিয়ে দেওয়া যায় নাই। এটা তারা একটা জিনিস শিখছে, ভালো কোম্পানি চাকরি করবে, ভালো একটা বেতন পাবে। এই জিনিসটা থেকে আমাদের বের হওয়া উচিত। আমরা কিন্তু দেখেন, আমি কিন্তু সোনালীতে আছি, আমি কিন্তু চাকরি করি না। আমি মনে করি আমি একটা বিজনেসম্যান, আমি উদ্যোক্তা তৈরি করি, উদ্যোক্তা বানাই। আমি একদম সোনালী আমাকে একজন উদ্যোক্তা বানাইছে, আর অন্য কিছু না, আমি নিজে একটা কোম্পানি। ওয়েল, লাইফ ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার স্ট্রাগলিং নিয়ে যদি একটু বলেন। স্ট্রাগলিংটা তো প্রথম বেশি হয়েছিল, এখন স্ট্রাগলিংটা তেমন নাই, কারণ এখন তো একটা মানে একটা পর্যায়ে আসছি যে স্ট্রাগলিংটা এক সময় তো আমি চিন্তাই করতে পারি নাই যে আমার রিসিভিং পাওয়ার, মানে মানুষ আমাকে রিসিভ করে ভেবে। যখন আমি সফল হয়েছি তখন সবাই রিসিভ করছে। যখন এখন আমি ইচ্ছা করলে ফেসবুকে প্রতিদিন একটা পোস্ট দিতে পারি সফলতার গল্প দিয়ে, কিন্তু এখন আমার আর ইচ্ছা করে না যে আমি একটা পোস্ট দিই আর সবাই জানুক। আমার এক সময় আমি স্ট্রাগল করতাম, চিন্তা করতাম যে এই মানুষজন কেন এটাকে এত ভালোভাবে নেয় না, অথবা কেন মানুষ এটাকে কেরিয়ার হিসেবে নিচ্ছে না। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে সবাই যদি আমার মতো চিন্তা করতো, সবাই যদি আমার মতো ভাবতো, তাহলে হয়তো বা অনেকেই এখানে আসতো। কারণ সবাই তো আর এক জায়গায় আসবে না, সবাই তার ভাগ্য গুণে, তার কাজের গুণে সে তার জায়গায় পৌঁছবে, তার জায়গায় সে সফল হবে। কিন্তু আমি অনেক বেশি হ্যাপি যে এখানে আসছি। চ্যালেঞ্জ আছে সব জায়গায়, কোথাও চ্যালেঞ্জ ছাড়া নাই। যত বেশি চ্যালেঞ্জ তত বেশি সফলতা। আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্সে বেশি চ্যালেঞ্জ, এর জন্য বেশি সফলতা। রাইট। ওয়েল, মিস্টার আজিম, অনেক চমৎকারভাবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের এই এপিসোডটিকে আপনি রাঙিয়ে তুলেছেন। আপনার চমৎকার এই সাকসেস জার্নি আমরা শুনেছি, এবং কিভাবে একজন ভালো সংগঠক হওয়া যায়, ভালো নেতৃত্ব দিয়ে বা ভালো নেতা হওয়া যায়, কিভাবে একটা বড় সেলস বেস তৈরি করা যায়, এবং কর্পোরেট সেক্টর ছেড়ে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিভাবে নিজেকে আত্মপ্রকাশ করে এখানে একটা বিপ্লব তৈরি করে সফল হওয়া যায়, পাশাপাশি হাজার মানুষকে কিভাবে সফল হওয়া যায়, সেই গল্প আজকে আমরা আপনার থেকে জেনেছি। এবং আমরা
বিশ্বাস করি যে সব দর্শকরাই এটা থেকে অনুপ্রাণিত হবেন এবং অনেক কিছু শিখবেন, জানবেন এবং তাদের কেরিয়ারে সেটা কাজে লাগাবেন। প্রিয় দর্শক, আমরা অনেক চমৎকারভাবে আজকের এই এপিসোডে সৈয়দ মোহাম্মদ আজিম থেকে ওনার সাকসেস জার্নিটা শুনেছি। ওনার এইখানে কেরিয়ারের, এই জীবন বীমা সেক্টরে কেরিয়ারের যে হিস্ট্রি, যে সিক্রেট, সেটা আমরা শুনেছি এবং উনি অনেক চমৎকারভাবে ওনার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের এই এপিসোড আপনারা দেখবেন এবং এটা থেকে অনেক কিছু আপনাদের জানার বোঝার রয়েছে। আপনারা যা জানবেন, বুঝবেন, আমাদের বিশ্বাস এবং আমরা আশা করছি যে আপনারা সেটা থেকে আপনাদের কেরিয়ারে এই বিষয়গুলোকে কাজে লাগাবেন এবং সেটা থেকে আপনারা উপকৃত হবেন। এই পর্ব আপনারা যারা দেখেছেন, যারা সাথে ছিলেন এতক্ষণ, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।